মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। ডেড বডি প্রথম কে দেখেছে? আমি দেখেছি স্যার। আপনি মৃতার কে হন? ছেলেটা একটু ইতস্তত করে বলল, আমি ওর প্রেমিক স্যার, আমার নাম রিচার্ড। খাটের পাশে একটা টিপাইয়ের উপর কয়েকটা ওষুধ। ডক্টর স্টিভেনসনকে ব্লেক জিজ্ঞেস করলেন, এগুলো কিসের ওষুধ আপনি জানেন? হ্যাঁ জানি, এটা ঘুমের ওষুধ। এই ওষুধ কি আপনি দিয়েছিলেন? না না, আমি দিইনি। ব্লেক আর স্টিভেনসন যখন কথা বলছিলেন, ব্রড তখন টিপাইয়ের উপর রাখা জিনিসপত্র খুঁটিয়ে দেখছিলেন। হঠাৎ তিনি উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, স্যার এই দেখুন। ঘুরে দাঁড়ালেন ব্লেক। তার দিকে একটা কাগজ এগিয়ে দিলেন ব্রড। কাগজের টুকরোটা হাতে নিয়ে ব্লেক দেখলেন তাতে লেখা আছে, ঈশ্বর মঙ্গলময়, তিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করবেন। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা। সব চরিত্র কাল্পনিক নয়। অডিও নাট্যরূপ হিন্দোল সরকার। আবহ ও ধ্বনি পরিকল্পনা দীপক রায়। পরিচালনা অরুণিমা দে। গল্প পাঠে সৌমাদিত্য মুখার্জি। নমস্কার, আমি সৌমাদিত্য। ক্রাইম কথায় এতদিন আপনারা শুনেছেন পশ্চিমবঙ্গ তথা ভারতের নানা প্রান্তে ঘটে যাওয়া অপরাধের গল্প। আজ আমি আপনাদের শোনাব দেশের বাইরের রোমহর্ষক অপরাধের কাহিনী। শুরুতেই বলে রাখি, গল্পটিকে সহজ ও সাবলীল করার জন্য অনেক বিদেশি চরিত্র ও জায়গার নাম বদল করা হয়েছে। কাহিনীর মূল ভাবকে অক্ষুণ্ণ রেখে কিছু ক্ষেত্রে খানিক কল্পনার আশ্রয়ও আমাদের নিতে হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের কাহিনী পটভূমি 1892 সালের লন্ডন শহর। যে সময়ের কথা বলছি তখন লন্ডন ইংল্যান্ড ছাড়াও আরো 40টা ব্রিটিশ কলোনির ইম্পেরিয়াল ক্যাপিটাল। জানুয়ারির এক বিষণ্ণ সন্ধে। চাপ চাপ কুয়াশায় ঢেকে আছে সারা লন্ডন। নতুন বছরের উৎসবের রেশ এখনো পুরোপুরি কাটেনি। টেমস নদীর ঠান্ডা জলীয় হাওয়া জ্যাকেটের ফাঁক ফোকর দিয়ে সিঁধিয়ে যাচ্ছে ভিতরে। লন্ডন শহরের আনাচে কানাচে কান পাতলে তখনও একটা নাম প্রেতের মতো জেগে ওঠে, যার কোনো চেহারা নেই, পরিচয় নেই, কেবল আছে ছায়া। জ্যাক দ্য রিপার। মূল সড়কের উপর ধিমে আঁচে জ্বলতে থাকা গ্যাস বাতিগুলোকে পর্যবেক্ষণ করছিলেন এডওয়ার্ড ব্লেক, স্কটল্যান্ড ইয়ার্ডের তরুণ অফিসার। ছিপছিপে শরীর, আপাতত তার মুখে ভর করেছে একরাশ বিরক্তি। পকেট হাতড়ে এইমাত্র তিনি আবিষ্কার করেছেন চুরুটের বাক্সটা নেই। কি জানি কোথায় ফেলে এসেছেন। এই হাড় কাঁপানো ঠান্ডায় একটা চুরুট জ্বালাতে পারলে তাও কিছুটা স্বস্তি পাওয়া যেত। ডক্টর বন্ডের সঙ্গে লাঞ্চ করার পর থেকে বড্ড ছটফট করছেন ব্লেক। আজ সন্ধ্যায় মেয়েগুলোর আসার কথা স্কটল্যান্ড ইয়ার্ডে। এমন সময় ছুটতে ছুটতে কনস্টেবল জেমস ব্রড এসে দাঁড়ালেন ব্লেকের পিছনে। ব্লেক দেখতে পেলেন না উত্তেজনায় টকবক করে ফুটছে ব্রডের উজ্জ্বল লাল মুখ। ব্রড বললেন, স্যার, বেলিস রোডে আবার একটা মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। চমকে পিছনে ফিরলেন ব্লেক। মুহূর্তের মধ্যে চুরুটের চিন্তা উড়ে গেল। জিজ্ঞেস করলেন, আবার? হ্যাঁ স্যার, মেয়েটার নাম এলিজাবেথ। কিভাবে মারা গেছে ঠিকঠাক এখনো জানা যায়নি, তবে এলিজাবেথের ফ্ল্যাটমেট যা বলল সেই একই প্যাটার্ন স্যার। আজ বিকেল থেকেই নাকি এলিজাবেথের শরীর খারাপ ছিল, বমি করছিল, গা হাত পা জ্বলছিল, তারপর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো, ঘণ্টাখানেক বিছানায় ছটফট করে মারা গেল। গম্ভীরভাবে ঘাড় নাড়লেন ব্লেক। চুরুটের চিন্তাটা আবার ফেরত এসেছে। বেইলিজ রোডে এমন মৃত্যু অস্বাভাবিক কিছু নয়।
ওয়াটারলুর পাশের ঘিঞ্জি বস্তি এলাকাগুলো যে অঞ্চলে দাঁড়িয়ে আছে, বেইলিস রোড তাদের অন্যতম। লন্ডন শহরের পেটি ক্রিমিনালদের আড্ডা। শুধু কি দুষ্কৃতী? তীক্ষ্ণ চোখা নারী, তাদের এক দৃষ্টিতে মুষড়ে পড়ে সমস্ত পুরুষ সমাজ। লন্ডনের বিখ্যাত সব নিশিনিলয় যাদের জন্য অপেক্ষা করে থাকে, সেই সব নারীদের ঘরও এখানে। তবু এই মৃত্যুর একটা আলাদা গুরুত্ব আছে। গত 6 মাসে এই নিয়ে 4 মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে লন্ডন শহরে। ব্লেক জিজ্ঞেস করলেন, কোনো মেডিকেল রেকর্ড? নো স্যার, কোনো মেডিকেল রেকর্ড তো পাওয়া যায়নি যাতে এরকম হঠাৎ করে মারা যেতে পারে। কি যেন নাম বললে? এলিজাবেথ। কি করতো মেয়েটা? মৃদু হাসলেন ব্রড, বললেন, ওটা বেইলি স্ট্রিট স্যার, কি আর করবে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন ব্লেক। এই নিয়ে এটা 4 নম্বর। প্রত্যেকটা মৃত্যু টেমসের ওধারের ল্যাম্বেথ এলাকায়। ওই জায়গাটা এমনিতেও খুব একটা সুবিধার নয়, অপরাধের আস্তাকুর। টেমস নদীর এপাশে যেখানে ব্লেকের অফিস, বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ড, এদিকটা অনেক বেশি পরিপাটি, আভিজাত্যে ভরপুর। সুশ্রী জামাকাপড় পরা নারী পুরুষদের আবাসস্থল। কিন্তু টেমসের ওপাশে এখনো সন্ধ্যা নামলে ভয়ে কেঁপে ওঠে পথচারীর হৃদয়। এই বুঝে কিছু একটা ঘটে গেল তার সঙ্গে। লন্ডনের ডক ইয়ার্ড, ফ্যাক্টরিগুলো সব ওপাশে। সরু সরু রাস্তা, তার চেয়েও অন্ধকার গলি, যা বছরের বেশিরভাগ সময় থাকে কাদায় মাখা। রাস্তায় গ্যাস বাতি থাকলেও বেশিরভাগ দিনই সেগুলো ঠিকমতো জ্বলে না। লন্ডনের ওই দিকটা, যাকে খেতাবি ভাষায় বলা হয় সাউথ লন্ডন, এদিকে বরাবরই উদ্বাস্তু মানুষের বসবাস। সমাজের নিচু স্তরের লোকজন ইংল্যান্ডের অন্যান্য জায়গা থেকে এসে এই ল্যাম্বেথেই ভিড় করে। গত 6 মাসে এই ল্যাম্বেথেই ঘটে গেছে 4 অস্বাভাবিক মৃত্যু। অবশ্য মৃত্যুগুলোকে অস্বাভাবিক না বলে এখন খুন বলাই চলে। সারা লন্ডনে কানাঘুষো শুরু হয়েছে। আবার ফিরে এসেছে জ্যাক দ্য রিপার, লন্ডনের কুখ্যাত সিরিয়াল কিলার। ব্লেক যদিও এইসব উড়ো খবরে খুব একটা বিশ্বাস রাখেন না, তার কিছু কারণও আছে। ব্লেকের বদ্ধমূল ধারণা এই অপরাধী অন্য কেউ। প্রথম যে মেয়েটি খুন হয়েছিল তার নাম এমিলি, 1891 সালের আগস্ট মাসে। যদিও তখন ব্লেক বুঝতে পারেননি ওটা খুন। গ্ল্যাডস্টোন স্ট্রিটে থাকতো মেয়েটি, কাজ করত অক্সফোর্ড স্ট্রিটের একটা বারে। কেসটা এসেছিল ব্লেকের হাতে। লন্ডনে তখন ভরা বর্ষা, অকাতর বৃষ্টি আর কাদা প্যাচপ্যাচে আবহাওয়ায় লন্ডনবাসী রীতিমতো বিরক্ত। এমন এক দুপুরে খবর এলো গ্ল্যাডস্টোন স্ট্রিটে একটি মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সেদিন সকাল থেকে বৃষ্টি নেমেছে। লন্ডনের রাস্তাঘাটে জমেছে কালো কাদার স্তর। তার মধ্যে ঘোড়ার গাড়িতে চেপে বসলেন ব্লেক আর ব্রড। আধ ঘন্টা পর গাড়িতে এসে দাঁড়ালো একটা পুরনো ইটের দোতলা বাড়ির দরজায়। বেশ কিছু লোক ছাতা মাথায় দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। টুকটাক কানা ঘুষও শুনতে পেলেন ব্লেক। ভিড়ের ভেতরে একজন বলছেন, বেশ হয়েছে, নীতি ধর্ম ভুলে এরা যা শুরু করেছে, এদের মৃত্যু হওয়াই উচিত। অন্য একজন বলছেন, ঠিক বলেছ, ছি ছি, এ পাড়ায় আর থাকা যাবে না এদের জন্য। ব্লেক জানেন ওরা কি বলতে চাইছে। যে মেয়েটির মৃত্যু হয়েছে সে অক্সফোর্ড স্ট্রিটের একটা মিউজিক হলের ডান্সার এবং প্রস্টিটিউট। ঘরের দরজায় স্থানীয় ডাক্তার থমাস স্টিভেনসন ব্লেকের অপেক্ষাতেই দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ আগেই তিনি এসেছেন। ডাক্তারের সঙ্গে ঘরের ভেতরে ঢুকলেন ব্লেক। ক্রমশ সজাগ হয়ে উঠল তার দৃষ্টি। ঘরের প্রতিটি কোণা মেপে নিতে লাগলেন নিজের ভিতরে। এমিলির দেহ খাটের উপর শোয়ানো ছিল। ব্লেক দেখলেন এমিলির চোখ বিস্ফারিত। হাতের শক্ত মুঠোর মধ্যে বিছানার চাদর হাঁসফাঁস করছে, যেন প্রচণ্ড পরিশ্রমে মেয়েটি শেষ পর্যন্ত লড়াই করে গেছে মৃত্যুর সঙ্গে। বিছানায় বমি কফ মিলেমিশে একাকার। ব্লেক জিজ্ঞেস করলেন,
ডেড বডি প্রথম কে দেখেছে? ঘরের এক কোণে গুটিসুটি মেরে এক মাঝবয়সী ছোকরা বসেছিল। ছেলেটার পরনে একটা পুরনো তামাটে ফ্রেঞ্চ কোট। সে বলল, আমি দেখেছি স্যার। আপনি মৃতার কে হন? ছেলেটা একটু ইতস্তত করে বলল, আমি ওর প্রেমিক স্যার। আমার নাম রিচার্ড। আজ আমাদের লাঞ্চে যাওয়ার কথা ছিল, তাই ওকে নিতে এসেছিলাম। এসে দেখছি এইভাবে ও পড়ে আছে। কতদিনের পরিচয় আপনাদের? 2 বছর তো হবে। এমিলি লন্ডন এসেছিল বছর 3 আগেও আমার পাড়াতেই থাকতো। তখন থেকে আমাদের আলাপ। আপনি কোথায় থাকেন? আমি হার্ব স্ট্রিটে থাকি। এমিলির কোনো মেডিকেল কন্ডিশন ছিল? না স্যার। এমিলির শরীরে যতটুকু দৃশ্যমান তাতে কোনো ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই। ব্লেক মোটামুটি নিশ্চিত মৃত্যু শরীরের বাইরে থেকে আসেনি, এসেছে ভিতর থেকে। এমিলির ঘরটাকে খুঁটিয়ে দেখা শুরু করলেন ব্লেক। ঘরটা বড্ড অগোছালো। যেখানে সেখানে জামাকাপড় ডাই করে রাখা আছে। অসংখ্য মদের বোতল ইতস্তত ছড়িয়ে আছে। একটা শৌখিন আয়না ঝুলছে দেওয়ালে। আয়নার ঠিক উপরে ক্রুশবিদ্ধ যিশুর তৈলচিত্র। খাটের পাশে একটা টিপাইয়ের উপর কয়েকটা ওষুধ। ডক্টর স্টিভেনসনকে ব্লেক জিজ্ঞেস করলেন, এগুলো কিসের ওষুধ আপনি জানেন? হ্যাঁ জানি, এটা ঘুমের ওষুধ। এই ওষুধ কি আপনি দিয়েছিলেন? না না, আমি দিইনি। ব্লেক আর স্টিভেনসন যখন কথা বলছিলেন, ব্রড তখন টিপাইয়ের উপর রাখা জিনিসপত্র খুঁটিয়ে দেখছিলেন। হঠাৎ তিনি উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, স্যার এই দেখুন। ঘুরে দাঁড়ালেন ব্লেক। তার দিকে একটা কাগজ এগিয়ে দিলেন ব্রড। কাগজের টুকরোটা হাতে নিয়ে ব্লেক দেখলেন তাতে লেখা আছে, ঈশ্বর মঙ্গলময়, তিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করবেন। চিন্তার ভাঁজ পড়ল ব্লেকের কপালে। কাগজটা খুব বেশি পুরনো নয়, লেখাটা এখনো স্পষ্ট। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় ছিল এটা? ওষুধগুলোর পাশে। এবার স্টিভেনসনকে প্রশ্ন করলেন ব্লেক, কি মনে হচ্ছে আপনার ডক্টর? মৃত্যুর কারণ কি? আমার যতদূর মনে হচ্ছে অ্যালকোহল উইথড্রওয়াল। অনেক বেশি মাত্রায় মদ্যপান করলে এমন মৃত্যু সম্ভব। তাহলে আপনি বলছেন ন্যাচারাল ডেথ? আমার তো তাই মনে হচ্ছে। যতদূর রিচার্ড আমায় বলল, এমিলি প্রচুর মদ খেত। এই যে দেখুন না, কতগুলো খালি বোতল পড়ে আছে। আমার মনে হচ্ছে কাল রাত্রেও প্রচুর মদ খেয়েছিল এমিলি। সম্ভবত শেষ রাতের দিকে বমি শুরু হয়। ভোর হতে হতে বডি কোল্যাপস করে যায়। ডাক্তারের সঙ্গে কথা শেষ করে বাইরে বেরোলেন ব্লেক। আকাশ এখনো মেঘলা। কিছু দূরে ক্যানিং স্ট্রিটের পুরনো চার্চ। এখান থেকেই চার্চের চূড়োটা দেখা যাচ্ছে। ব্রডও দাঁড়িয়েছিলেন ব্লেকের পাশে। চার্চের চূড়ার দিকে তাকিয়ে তিনি খানিক আপন মনেই বললেন, স্যার লেখাটা কিন্তু কোনো পাদ্রের মনে হচ্ছে। হ্যাঁ হতে পারে। আচ্ছা ওই রিচার্ড ছেলেটাকে ডাকো তো। ঘরের ভেতরেই বসেছিল রিচার্ড। তার উদাসীন দৃষ্টি লন্ডন শহরের গলি ঘুঁচি পেরিয়ে অনেক দূরে কোথাও তাকিয়ে আছে। একটু একটু করে সবকিছু গুছিয়ে উঠছিল ওরা দুজন। এমিলি ওকে বলেছিল, এই শহর আমাকে আর সুস্থ থাকতে দেবে না রিচ। চলো না, চলো কোথাও চলে যাই। রোজ রোজ এত রক্তলুলু হায়নার মতো পুরুষের দৃষ্টি আমি আর সহ্য করতে পারছি না। তখন ওর কাঁধে হাত রেখে রিচার্ড বলেছিল, যাবো, নিশ্চয়ই যাব। বর্ষাটা কাটলেই চলে যাব। আসলে রিচার্ডের ঠিকুজি কুষ্ঠিও বাঁধা পড়ে আছে এই লন্ডন শহরে। যে গ্যাংয়ের সঙ্গে মিশে সে উত্তর লন্ডনের গলিঘুঁচিতে চুরি ছিনতাই করে, চাইলেই সেই গ্যাং সে ছেড়ে পালাতে পারবে না। তাহলে ওরাই ওকে মেরে ফেলবে। একটু একটু করে টাকা জমাচ্ছিল ওরা দুজন। পালালে একেবারে দেশ ছেড়েই পালাতে হবে। কিন্তু আর পালানো হলো না রিচার্ডের। এমিলির মৃত মুখের দিকে তাকিয়ে ওর একবার মনে হয়েছিল বোধহয় গ্যাংয়ের লোকজন সব জেনে গেছে, ওরাই মেরে ফেলেছে এমিলিকে। একবার বাইরে আসুন তো। ব্রডের ডাকে রিচার্ডের ভাবনায় ছেদ পড়ল।
গুটি গুটি পায়ে ব্রডের পিছু পিছু বাইরে এলো রিচার্ড। ওকে দেখে ব্লেক জিজ্ঞেস করলেন, এমিলি কোন চার্চে যেত? ক্যানিং স্ট্রিটের চার্চটার দিকে তাকিয়ে রিচার্ড বলল, হ্যাঁ, ওটাতেই যেত এমিলি। ব্রডকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন ব্লেক। পাদ্রির সঙ্গে একবার দেখা করা দরকার। ডক্টর অবশ্য বলে দিয়েছেন ন্যাচারাল ডেথ, তবু ব্লেক অনেকটা নিজের গরজেই পাদ্রির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। জল কাদা বাঁচিয়ে মিনিট 10 হেঁটে দুজনে পৌঁছে গেলেন চার্চে। যদিও চার্চের পাদ্রি যা জানালেন তাতে হতাশ হতে হলো ব্লেককে। এই লেখা পাদ্রির নয়। তিনি বললেন, ওয়েল, এমিলি চার্চে আসতো, আমার সঙ্গে মাঝে মধ্যেই তার কথা হতো। বাইবেলে দারুণ দক্ষতা ছিল মেয়েটির, কিন্তু এই লেখাটা আমার নয়। আপনি শিওর? একটু মনে করে দেখুন না। ইয়াং ম্যান, আমি বয়সে বৃদ্ধ হতে পারি, কিন্তু আমার স্মৃতি এখনো তরুণ। সহজে আমি কিছু ভুলি না। আচ্ছা ফাদার, এমিলির সঙ্গে আপনার কি ধরনের কথা হতো? অনেক কথাই হতো আমাদের। না মানে ওর জীবনে কোনো সমস্যা চলছিল কিনা, বা কোনো ধরনের কোনো ডিপ্রেশন বা জটিলতা? এমিলির মতো মেয়ের জীবনে জটিলতার অভাব তো হয় না, তবু মেয়েটি বড্ড চনমনে ছিল। জীবন নিয়ে কোনো বিতৃষ্ণা আমি ওর ভেতরে কখনো দেখিনি। সুইসাইডাল টেন্ডেন্সি? কথাটা শুনে আঁতকে উঠলেন ফাদার জেফারসন। বললেন, হ্যাঁ, না 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 না, একদমই নয়। বরং ওর মধ্যে বেঁচে থাকার একটা তীব্র বাসনা ছিল। ও প্রায়ই বলতো আর লন্ডনে থাকবে না, দূরে কোথাও চলে যাবে। ফাদারকে আরো দু একটা প্রশ্ন করে শেষে ফেরার পথ ধরলেন ইন্সপেক্টর ব্লেক ও কনস্টেবল ব্রড। এতক্ষণে ব্লেকেরও মনে হচ্ছে মৃত্যুটা আসলে সাধারণ অ্যালকোহল ওভারডোজ। এখানে তার আর কিচ্ছু করার নেই। একদিক থেকে ভালোই হলো, মনে মনে বেশ একটু স্বস্তি পেলেন ব্লেক। খানিক অবসর পাওয়া গেল শেষমেশ। সম্প্রতি স্ট্র্যান্ড ম্যাগাজিনে এক নতুন গোয়েন্দার আবির্ভাব হয়েছে। লেখক কোনো এক আর্থার কোনান ডয়েল। লোকজন হুমড়ি খেয়ে পড়ছে সেই গল্প। গোয়েন্দার নাম শার্লক হোমস। বাইরে প্রকাশ না করলেও ব্লেকেরও বেশ মনে ধরেছে এই গোয়েন্দা চরিত্রটিকে। মনে মনে স্থির করলেন আপাতত কয়েকদিন হোমস পরেই কাটাবেন। এমিলির মৃত্যুর 2 মাস পরের ঘটনা। সবে স্টাডি ইন স্কারলেট শেষ করেছেন, এমন সময় খবর এলো আরও একটা মেয়ে মারা গেছে ল্যাম্বেথে। এবার ঠিকানা 44 ল্যাম্বেথ রোড। এটা যেন প্রথম মৃত্যুর হুবহু নকল। যে মেয়েটি মারা গেছে তার নাম জ্যাসমিন, বয়স এমিলির মতোই, 22 কিংবা 23। এরও পেশা প্রস্টিটিউশন, মৃত্যুর ধরনও এক। জ্যাসমিনের ঘর থেকে উদ্ধার হলো এক টুকরো কাগজ, আর তাতে ওই একই কথা লেখা, ঈশ্বর মঙ্গলময়, তিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করবেন। ঘটনাস্থলে পৌঁছে এবার একটু খটকা লাগলো ব্লেকের। স্থানীয় ডাক্তার যদিও এটাকেও ওভারডোজ অফ অ্যালকোহল বলে চালিয়ে দিচ্ছিলেন, কিন্তু ব্লেকের মনে হচ্ছিল কোথাও একটা ভুল হচ্ছে। এই মেয়েটির শরীরেও খিঁচুনির প্রভাব স্পষ্ট। চোখে মুখে ফুটে উঠেছে আদিম বিভৎসতা। অনেকটা নিজের গরজেই বডি পোস্টমর্টমের জন্য পাঠালেন ব্লেক। 2 দিন পর রিপোর্ট এলো ব্লেকের টেবিলে। রিপোর্টটা দেখতে দেখতে ভাব পরিবর্তন হলো তার। সামনেই বসেছিলেন কনস্টেবল ব্রড। তিনি জিজ্ঞেস করলেন, এনিথিং সিরিয়াস স্যার? ব্লেক রিপোর্ট থেকে মুখ না তুলেই থমথমে গলায় বললেন, ও ইয়েস, ইটস মার্ডার। জ্যাসমিনের শরীরে মারাত্মক মাত্রায় স্ট্রিকনিন পাওয়া গেছে। আর কি স্যার? ও গর্ভবতী ছিল, 3 মাসের। বর্ষা থেমে গেছে বেশ কয়েকদিন হলো।
হেমন্তের মিঠে হাওয়ায় ক্রমশ চেপে বসেছে শীতের গন্ধ। তবু যেন বিনা মেঘে হঠাৎই বজ্রপাত হলো স্কটল্যান্ড ইয়ার্ডের ভেতরে। যে মৃত্যুকে মনে হচ্ছিল ন্যাচারাল ডেথ, সেই মৃত্যুই বদলে গেল ঠান্ডা মাথার খুনে। ব্লেক বললেন, এমিলির বডিটাও একবার এক্সামিন করা দরকার। আর আমি আমার মাস্টমাইন্ডের বাজি রেখে বলতে পারি ওর শরীরেও স্ট্রিকনিন পাওয়া যাবে। ওকে তো ক্যানিং স্ট্রিটের গোরস্থানেই কবর দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, চলো তো, বডিটাকে তুলতে হবে, ওটারও পোস্টমর্টম করা দরকার। ডক্টর থমাস বন্ড এমিলির বডির পোস্টমর্টম করলেন। লন্ডন শহরে ডক্টর বন্ড তখন অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী ডাক্তার। জ্যাক দ্য রিপার কেসের মৃতদেহগুলোরও পোস্টমর্টম তিনিই করেছিলেন। এমিলি আর জাসমিনের ঘর থেকে পাওয়া ওষুধগুলো ডক্টর বন্ডের কাছে পাঠিয়ে দিলেন ব্লেক। সেদিন ছিল মঙ্গলবার। লাঞ্চ সেরে ব্লেক সব একটা সিগার ধরিয়েছেন। এমন সময় ব্রড এসে বললেন, স্যার, ডক্টর বন্ড আপনাকে ওনার চেম্বারে ডেকে পাঠিয়েছেন। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে পায়ে হাঁটা দূরত্বে বন্ডের চেম্বার। সিগার ঠোঁটে নিয়েই হাঁটা শুরু করলেন ব্লেক। বন্ডের চেম্বারটা বেশ বড়। লন্ডনের অভিজাত পাড়ার ডাক্তার বন্ড, ফলত তার পসার বেশ জমজমাট। ডক্টর বন্ড ব্লেককে দেখে একগাল হেসে বললেন, আসুন আসুন ইন্সপেক্টর, আসুন। কাল রেসের মাঠে গেছিলেন মনে হচ্ছে। একটু হকচকিয়ে উঠলেন ব্লেক। হ্যাঁ, রেসের মাঠেই তিনি গিয়েছিলেন, কিন্তু ডক্টরের তো সে কথা জানার কথা নয়। ব্লেকের বিস্মিত মুখের দিকে তাকিয়ে আরও হাসি পেল বন্ডের। তিনি বললেন, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমিও গিয়েছিলাম কি না, বেরোনোর সময় আপনাকে এক পলক দেখেছিলাম। এবার ব্লেকও হেসে ফেললেন, বললেন, ও তাই বলুন। আমি ভাবলাম আপনিও বোধহয় গোয়েন্দাগিরি শুরু করেছেন। ইদানিং চারপাশে এত গোয়েন্দা গজিয়ে উঠছে না, কি আর বলবো। অন্য কেউ হলে বোধহয় ব্লেকের খোঁচাটা বুঝতে পারত না, কিন্তু বন্ড বুঝলেন। শার্লক হোমসের কাহিনী তিনিও পড়েছেন। বছর 2 আগে যখন তিনি জ্যাক দ্য রিপারের সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করেছিলেন, তখন একটা গোয়েন্দা গল্প তার নজরে পড়েছিল। লেখকের নাম ছিল ডক্টর কোনান ডয়েল। গল্পটির নাম আ স্টাডি ইন স্কারলেট। এই কাহিনীর একটা চ্যাপ্টার ছিল দ্য সায়েন্স অফ ডিডাকশন। ওটা পড়তে গিয়েই বন্ড বুঝেছিলেন আর 5টা লেখকের মতো নেহাত শখের বশে গোয়েন্দা গল্প লিখছেন না ডয়েল। যদিও কোনান ডয়েলের সঙ্গে কোনোদিন সামনাসামনি আলাপ হয়নি বন্ডের, তবু মনে মনে তিনি শ্রদ্ধা করতেন তাকে। মুচকি হেসে বন্ড ব্লেককে বললেন, হোমসকে হঠাৎ গজিয়ে ওঠা এই গোয়েন্দাদের কাতারে ফেলবেন না ইন্সপেক্টর। আমি ডক্টর ডয়েলের লেখা পড়েছি। অমন সায়েন্টিফিক গোয়েন্দা আর দ্বিতীয়টিও আমি দেখিনি। সম্ভবত আর তৈরিও হবে না। সে আমিও জানি। কি মনে হয় আপনার? আমি পড়িনি? মশায় গিলেছি আমি রীতিমতো। মাঝে মাঝে তো মনে হয় সত্যি সত্যি শার্লক হোমস আছে, কিন্তু ডক্টর ডয়েল যেভাবে স্কটল্যান্ড ইয়ার্ডকে হেয় করেছেন, ওটা আমার পছন্দ হয়নি। কথাটা শেষ করে আপন মনে হেসে ফেললেন ব্লেক। ডক্টর বন্ড একটা চুরুট এগিয়ে দিলেন ব্লেকের দিকে, তারপর নিজে একটা ধরিয়ে বললেন, এই নিন, এই নিন। যাকে যেটা বলতে আপনাকে ডাকা, দিস লেডি এমিলি, শি ওয়াজ মার্ডার্ড। স্ট্রিকনিন? ইয়েস স্যার, অ্যান্ড শি ওয়াজ প্রেগনেন্ট 3.5 months। স্ট্রিকনিন এলো কি করে? ওই ওষুধগুলো? সবগুলোই ঘুমের ওষুধ। পরীক্ষা না করলে কেউ বুঝতে পারবে না ওর মধ্যে ভারী মাত্রায় স্ট্রিকনিন মেশানো আছে। ব্লেক যেন খানিক আপন মনেই বললেন, তার মানে 2 মাসে 2টো খুন, 2 মেয়ে প্রস্টিটিউট অ্যান্ড প্রেগনেন্ট। ডক্টর, এটা কি কোনোভাবে জ্যাক? হাত উঁচু করে ইন্সপেক্টর ব্লেককে থামিয়ে দিলেন ডক্টর বন্ড। মাথা নেড়ে তিনি বললেন, না ইন্সপেক্টর, না না না, আমার তা মনে হয় না। জ্যাকের খুনের প্যাটার্ন আর এই প্যাটার্ন কিন্তু একদমই মেলে না। ওর খুনগুলো ছিল ডিরেক্ট আর ভীষণ অ্যাগ্রেসিভ। আপনিও তো দেখেছেন তাই না? ছুরি দিয়ে গলা কেটে খুন করতো জ্যাক। জ্যাক যদি অপরাধ জগতের সিংহ হয়, তাহলে এ খুনি একদমই শিয়াল।
এর খুনের প্যাটার্নটা দেখুন, নিজে লুকিয়ে আছে দূরে কোথাও, একদম একদম কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। কেবল ওষুধের মধ্যে স্ট্রিকনিন মিশিয়ে দিচ্ছে, ভিকটিম মরে পড়ে থাকছে নিজের বাড়িতে বা অন্য কোথাও। এ কিন্তু খুনের সময় সেখানে প্রেজেন্টও থাকছে না। কিন্তু মোটামুটি দুজনের ক্ষেত্রেই ভিকটিমের প্রোফাইল তো একই। সে তো হতেই পারে। তাছাড়া খুন করার জন্য এই সমাজে সবচেয়ে সহজলভ্য তো এই নিচু তলারই লোকজন, আর তার উপরে যদি মেয়ে হয় তাহলে তো আরো সুবিধে, তাই নয় কি? আরে আপনিই ভাবুন না, আজ যদি কোনো হাই প্রোফাইল কেউ খুন হতো, এতক্ষণে তো পুরো লন্ডন একদম তোলপাড় হয়ে যেত। নেহাত মিথ্যে বলেননি ডক্টর থমাস বন্ড। নীরবে ঘাড় নাড়লেন ইন্সপেক্টর ব্লেক। ঠোঁট থেকে চুরুট নামিয়ে ডক্টর বন্ড আবার বললেন, আমার কি মনে হয় জানেন, এই খুনি একজন ডাক্তার, নয়তো অত সহজে ওষুধে স্ট্রিকনিন মিশিয়ে দেওয়া এ কিন্তু সবার গম্য নয়। আপনি খোঁজ নিয়ে দেখুন, এই মেয়ে দুটো কোনো ডক্টরের কাছে যেত। হ্যাঁ, সে খোঁজ নেওয়া জটিল কিছু নয়। জানেন তো, দুজন ভিকটিমের ঘরে একটা কাগজ পেয়েছি, উপদেশ বাণী লেখা, ঈশ্বর মঙ্গলময়, তিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করবেন। ও বাবা, এ কি প্রিস্ট ডক্টর নাকি? হ্যাঁ, বুঝতে পারছি না এখনো। দেখি ভিকটিমের চেনা পরিচিতদের সঙ্গে কথা বলে। ডক্টর বন্ডের চেম্বার থেকে যখন ব্লেক বেরোলেন, বিকেল নেমেছে লন্ডন শহরে। ডক্টরের চেম্বারে বসেই মনে মনে কিছু হিসেব করছিলেন ব্লেক। যদি এটা সিরিয়াল কিলিং হয়, যা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তবে এর মধ্যে একটা প্যাটার্ন থাকবে। প্যাটার্ন থাকবে ভিকটিমদের মধ্যেও। যে দুটো মেয়ে খুন হয়েছে, এমিলি আর জ্যাসমিন, এদের মধ্যে মিল রয়েছে বিস্তর। দুজনেই সমাজের নিচু তলার বাসিন্দা, পেশা প্রস্টিটিউশন, দুজনেই প্রেগন্যান্ট, দুজনেরই ছিল মদের নেশা। ব্লেক মনে মনে হিসেব করতে লাগলেন, এর মধ্যে কোন জিনিসটা পাপ হতে পারে যেটা ঈশ্বর ক্ষমা করবেন। প্রস্টিটিউশন নাকি প্রেগন্যান্সি নাকি মদ? ব্রডকে দেখে ব্লেক বললেন, রিচার্ড ছোকরাটাকে খুঁজে আনো তো, ওর সঙ্গে কিছু কথা আছে। আর হ্যাঁ, জ্যাসমিনের একটা রুমমেট ছিল না, ওকেও নিয়ে আসবে। ওকে স্যার। আরও একটা সিরিয়াল কিলারের আমদানি ঘটেছে লন্ডন শহরে। জ্যাসমিনের মৃত্যু যে স্বাভাবিক নয়, কোল্ড ব্লাডেড মার্ডার, সেটা জানার পর থেকেই নিউজ পেপারগুলোতে ছাপা হচ্ছে একের পর এক চটকদার খবর। পথ চলতে চলতে খানিক আপন মনেই ব্লেক বললেন, ভাগ্যিস সাংবাদিকগুলো এখনো ভেতরে সবকিছু জানে না, তাহলে না জানি কি কি ছাপিয়ে দিত। সেদিনের সন্ধ্যের সমস্ত কাগজে বড় বড় হরফে ছাপা হয়েছিল জ্যাসমিনের খুনের খবর। প্রায় সব কাগজেরই একই ধরনের হেডলাইন, জ্যাক দ্য রিপার, দ্য ঘোস্ট হ্যাজ রিটার্নড। বর্ষা শেষের লন্ডনে নেমে এলো এক রহস্যময় আতঙ্ক। ল্যাম্বেথের টিম টিম আলো জ্বলা গলি রাস্তাগুলোতে বেড়ে গেল দুষ্কৃতী কার্যকলাপ। প্রায় দিনই ছিনতাই, রাহাজানি, চুরি, মারামারির খবর আসতে থাকলো স্কটল্যান্ড ইয়ার্ডে। তদন্তকারী অফিসার এডওয়ার্ড ব্লেকও তখন অথই জলে। উপর মহল থেকে তাগাদা আসছে, দ্রুত খুনিকে ধরতে হবে। কিন্তু এই ভিড় ঝঞ্ঝা আক্রান্ত লন্ডন শহরে কোন গলিতে যে ঘাপটি মেরে বসে আছে ওই খুনি, তা কে বলতে পারে? ব্লেকের কাছেও কাউকে সন্দেহ করার মতো কোনো ক্লু এখনো আসেনি। একবার তিনি ভাবলেন, ল্যাম্বেথ অঞ্চলে যত ডাক্তার আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু সেটাও ভেড়ার লোম গোনার মতো দুঃসাধ্য কাজ। দুটো মেয়ে প্রস্টিটিউট, সমাজের উঁচু স্তরের অনেক পুরুষের সঙ্গে এদের মেলামেশা আছে। অনেকের অনেক গোপন তথ্য ওরা হয়তো জানত। ব্লেকের একবার মনে হয়েছিল ওদের কেউ খুনগুলো করতে পারে, কিন্তু ওই ঈশ্বর মঙ্গলময় লেখাটা, তার উপর স্ট্রিকনিনের ব্যবহার, যে কেউ চাইলেই তো আর ওষুধে স্ট্রিকনিন মিশিয়ে দিতে পারবে না। সেদিন সন্ধ্যায় রিচার্ডকে নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে ফিরলেন কনস্টেবল ব্রড, সঙ্গে জ্যাসমিনের রুমমেট রেবেকা। প্রথমে রিচার্ডকে ভেতরে ডাকলেন ব্লেক। 2 মাসের মধ্যে
চেহারাটা অনেকটাই বসে গেছে ছেলেটার, দৃষ্টি অন্ধকার। ব্লেক বললেন, না আপনি নিশ্চয়ই জানেন এমিলির মৃত্যুটা স্বাভাবিক নয়। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের পরিচয় যেন কত বছরের? 2 বছর। এমিলি কি কাজ করতো আপনি জানতেন? ব্লেকের প্রশ্নটা শুনে রিচার্ডের শুকনো মুখ আরো শুকিয়ে গেল। ঢোক গিলে সে বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি জানতাম। আপনি কি করেন? আমি ডকইয়ার্ডে কাজ করি। আচ্ছা, মৃত্যুর সময় এমিলির সন্তান সম্ভব ছিল, আপনি জানতেন? ব্লেকের কথা শুনে রিচার্ড এবার চমকে উঠল। ভুরু কুঁচকে সে বলল, না স্যার, এমিলি আমায় কিচ্ছু বলেনি, আমি কিছু জানতাম না। তাই? আপনি ওর প্রেমিক, অথচ আপনাকে বলেনি? এবার স্পষ্টতই বিরক্তি ফুটে উঠল রিচার্ডের চোখে মুখে। তেতো কণ্ঠে সে বলল, আপনি কি প্রমাণ করতে চাইছেন এইসব প্রশ্ন করে আমি বুঝতে পারছি না। দেখুন, এমিলির পেশা সম্পর্কে আমি সব কিছুই জানতাম, জেনেই ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ওর প্রেগনেন্সি সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, কিন্তু রোজ একবার করে আপনি স্কটল্যান্ড ইয়ার্ডে এসে হাজিরা দিয়ে যাবেন, আর আপাতত লন্ডন ছেড়ে কোথাও যাবেন না, ওকে? যতদিন না এই কেসের কোনো সুরাহা হচ্ছে ততদিন। থ্যাংক ইউ। রিচার্ড বেরিয়ে যাওয়ার পর রেবেকাকে ডেকে পাঠালেন ব্লেক। তাকে জিজ্ঞেস করলেন, ওই যে ছেলেটি এইমাত্র বেরিয়ে গেল, আপনি ওকে চেনেন? না স্যার। জ্যাসমিন চিনত? মনে তো হয় না স্যার, একে আগে কোনোদিন আমি দেখিনি। আপনার কাছ থেকে কিছু জিনিস জানতে চাই, আপনি একটু ভেবেচিন্তে সবটা বলবেন। রেবেকা মেয়েটির গায়ের রং তামাটে, ছোট করে কাটা চুল, চেহারার মধ্যে একটা ভূমধ্য সাগরীয় রুক্ষতা। সোজা চোখে ব্লেকের দিকে তাকিয়ে রেবেকা বললেন, হ্যাঁ বলুন, কি জানতে চান? জ্যাসমিনের সঙ্গে আপনার পরিচয় কতদিনের? 5 বছর। ওই সময় আমি লন্ডনে আসি। আমার পৈতৃক বাড়ি ডার্টমুরে। বাবার আকস্মিক মৃত্যুর পর আমি লন্ডনে চলে আসি। যা টাকা পয়সা হাতে ছিল, মাস 3 মধ্যেই সব ফুরিয়ে যায়। তখন আমার জ্যাজের সঙ্গে আলাপ হয়। ওই আমাকে একটা বারে কাজ জুটিয়ে দেয়। জ্যাজ বড্ড মিষ্টি মেয়ে ছিল মিস্টার ব্লেক। ওর হাসিটা যদি আপনি দেখতেন একবার, তাহলেই বুঝতেন। 1000টা টিউলিপ ফুল যেন একসঙ্গে ফুটে আছে। জ্যাস এমিলি নামে কাউকে চিনত? 2 মাস আগে যে মেয়েটি মারা গেল, না, আমরা খবরে পড়েছিলাম, কিন্তু চিনতাম না। জ্যাসমিনের কোনো শারীরিক সমস্যা ছিল, মানে রেগুলার কোনো ওষুধ খেত কি? একটু ভেবে রেবেকা বলল, রেগুলার খেত না, তবে রিসেন্ট 1 মাসের মতো ও কোনো একটা ওষুধ খেত। কি ওষুধ? আমায় তা বলেনি। আমি দেখতে চেয়েছিলাম কয়েকবার, তাও দেখায়নি। তারপর আমি 2 সপ্তাহের জন্য লন্ডন ছেড়ে বাইরে যাই। গত সপ্তাহেই ফিরি। ওষুধের কথা আমার মনেও ছিল না, তাই আর জিজ্ঞেস করাও হয়নি। কোন ডক্টর ওকে ওষুধটা দিয়েছিল আপনি জানেন? না, তা জানি না। মৃত্যুর সময় জ্যাসমিন সন্তান সম্ভব ছিল, সেটা কি আপনি জানতেন? রেবেকার নীল চোখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। মাথা নেড়ে সে বলল, না। বলা বাহুল্য, অনেক চেষ্টা করেও জোড়া খুনের কোনো কিনারা করতে পারলেন না ব্লেক। 1-2 সপ্তাহ পর আস্তে আস্তে আশপাশের গুঞ্জনও অনেকটাই থেমে গেল। 2-1টা নিউজ পেপার নতুন কোনো খবর না পেলে মাঝে মধ্যে এই খবর ছাপলেও লোকে খুব একটা পাত্তা দিত না। হাজার হোক রাজধানী শহর, 1-2 মানুষ খুনে থমকে গেলে তো আর চলে না। 2 মাস পর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ঘটল 3য় খুন, এবারও ল্যাম্বেথে। বড়দিনের উৎসব কাটিয়ে লন্ডন শহর ক্রমশ এগোচ্ছে নতুন বছরের দিকে। রাস্তাঘাট ঝলমল করছে মানুষের ভিড়ে, দোকানপাটগুলো সেজে উঠেছে। এরই মধ্যে এলো 3য় খুনের খবর। ল্যাম্বেথের প্রিট স্ট্রিটের এক মেস বাড়িতে। মেয়েদের মেস। বেশিরভাগ মেয়েই কোনো না কোনো বারে বা হোটেলে কাজ করে। এই মেসেই এক রাতে রক্ত বমি করতে করতে মারা গেল সুজান। আবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ল লন্ডন শহরে।
নিউ ইয়ারের উত্তেজনা চাপা পড়ে গেল হঠাৎই। নিউজ পেপারগুলো রসিয়ে খবর করা শুরু করলো। অনেকে এমন ইন্টারভিউ দিল সে জ্যাক দ্য রিপারকে দেখতে পেয়েছে। জ্যাকের চেহারা ছবির স্কেচও প্রকাশ করলো এক নিউজ পেপার। গল্প জমে উঠল রেস্তোরাঁয়, ক্যান্টিনে। সারা শহর উৎসাহিত, উন্মুখ হয়ে বসে আছে রিপার সংক্রান্ত কেচ্ছা কাহিনী শোনার জন্য। ভয়ার্ত বুকে সবাই যেন অপেক্ষা করছে এরপর কি হবে সেটা জানার জন্য। আর এইসব দামাডোলের মধ্যে শুধু একজন মানুষের তখন বিধ্বস্ত, ক্লান্ত অবস্থা। তিনি স্কটল্যান্ড ইয়ার্ডের তরুণ ইন্সপেক্টর এডওয়ার্ড ব্লেক। তিনটে খুন হয়ে গেল তার সামনেই, তবু তিনি খুনিকে ধরতে পারলেন না। খুনের সব প্রমাণ তার চোখের সামনেই পড়ে আছে। ওষুধের কৌটো, তাতে স্ট্রিকনিনের উপস্থিতি, মেয়ে 3টের পোস্টমর্টেম রিপোর্ট। ব্লেক এতদিনে নিশ্চিত হয়ে গেছেন এটা সিরিয়াল কিলিং। খুনি একজনই, সম্ভবত কোনো ডাক্তার। কিন্তু প্রশ্ন হলো সে খুনগুলো করছে কেন? প্রত্যেক ভিকটিমের ঘরে পাওয়া ওই এক টুকরো কাগজ, সেখানে কোন পাপের কথা বলা হচ্ছে লেখায়? এরই মধ্যে একদিন ডক্টর বন্ড এসে হাজির হলেন স্কটল্যান্ড ইয়ার্ডে। তা আপনার তদন্ত কতদূর এগোলো? ব্লেককে জিজ্ঞেস করলেন। আর কতদূর এগোবে ডক্টর? এইটুকু তো আপনিও বুঝতে পারছেন এই খুনের পেছনে কোনো ডক্টরের হাত রয়েছে। কিন্তু এত বড় লন্ডন শহর, কত হাজার হাজার ডক্টর ছড়িয়ে ছিটিয়ে আছে, এর মধ্যে থেকে খুঁজে বের করবো কি করে? সব ডাক্তার? আচ্ছা, সব ডাক্তারকে আপনি কেন গোনার মধ্যে ধরছেন? তাহলে আপনি পুরো বিষয়টাকে আরেকটু ন্যারো করে দেখুন। খুনগুলো ঘটছে ল্যাম্বেথে, সুতরাং এইটুকু তো ধরে নেওয়া যায় যে ওদিকের কোনো ডাক্তার হয়তো এটার সঙ্গে জড়িত। এটা তো নাও হতে পারে। হ্যাঁ, তা পারে, কিন্তু প্র্যাকটিক্যাল না করে তো বলা যায় না যে রেজাল্ট কি আসবে। বেশ, এবার আমি বলি তাহলে। আরো যদি ন্যারো করতে হয় তাহলে আমাদের দেখতে হবে এই মেয়েগুলো এদের সমস্যা নিয়ে কোন ডক্টরের কাছে যাচ্ছে। এই তো, সাবাস! তাহলে খোঁজ করতে শুরু করে দিন। ওই মেস বাড়ির বাকি মেয়েদেরকে জিজ্ঞাসা করে দেখুন কে কোন ডাক্তারের কাছে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস, 3টে মেয়েই কিন্তু প্রেগন্যান্ট ছিল। হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছেন। আপনাকে বলা হয়নি, এমিলি, মানে প্রথম যে মেয়েটা খুন হলো, ওর একটা প্রেমিক ছিল। ছোকরাকে জিজ্ঞাসাবাদ করে যা বুঝলাম, এমিলির সন্তান সম্ভব হওয়ার বিষয়ে ও কিছুই জানতো না। এই তো তাহলে তদন্তটা এবার একটা দিক পাচ্ছে। বাকি মেয়ে দুটোর কোনো প্রেমিক বা বন্ধু কেউ আছে? না, সেরকম তো কাউকে পাইনি। তবে ওই মেয়ে দুটোর আশেপাশের মানুষজনও জানতো না ওরা প্রেগনেন্ট। সুজানের পোস্টমর্টেমও করলেন ডক্টর থমাস বন্ড। পরবর্তী সময়ে এডওয়ার্ড ব্লেক বারবার এই কথা স্বীকার করেছিলেন যে ডক্টর বন্ডের সাহায্য ছাড়া এই কেস তিনি সলভ করতে পারতেন না। শুধু লন্ডন নয়, তৎকালীন ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ বিষ বিশেষজ্ঞ ছিলেন ডক্টর বন্ড। জাসমিনের বডি পোস্টমর্টেম করার পর যখন বন্ড স্ট্রিকনিন খুঁজে পেলেন, তখন থেকেই তার আগ্রহ জন্মে গিয়েছিল এই কেসটার প্রতি। তাই তিনি নিজেই যেচে মাঝে মধ্যে স্কটল্যান্ড ইয়ার্ডে চলে আসতেন ব্লেকের সঙ্গে গল্প করতে, কেসটা নিয়ে কথা বলতে। মূলত ডক্টর বন্ডের দেওয়া সূত্র ধরেই শেষ পর্যন্ত ক্রিমিনালকে ধরতে পেরেছিলেন এডওয়ার্ড ব্লেক। সুজানের দেহ পোস্টমর্টেম করে আবারও স্ট্রিকনিন খুঁজে পেলেন ডক্টর বন্ড, আর জানতে পারলেন মৃত্যুর সময় সুজানও প্রেগন্যান্ট ছিল। ব্লেকের কাছ থেকে আগের ভিকটিম দুজনের সমস্ত তথ্যই জেনে নিয়েছিলেন ডক্টর বন্ড। একটা খাতা আর পেন্সিল নিয়ে এবার তিনি হিসেব শুরু করলেন। প্রথমে 3 জন ভিকটিমের নাম লিখলেন, তারপর লিখলেন খুনের তারিখ: 13ই অগস্ট, 6ই অক্টোবর, 29শে ডিসেম্বর। তারপর একে একে লিখে ফেললেন খুনের সময়, খুনের পদ্ধতি, ভিকটিমের পেশা, নেশা, সবকিছুই। সিরিয়াল কিলিংয়ে খুনের যেমন একটা প্যাটার্ন থাকে, তেমন খুনগুলোর কারণেরও একটা মিল নিশ্চয়ই আছে। সেই মিল খুঁজে পাওয়া যায়
ভিকটিমদের জীবনের গতি প্রকৃতি বিশ্লেষণ করে। এই কেসেও নিশ্চয়ই সেটা থাকবে, আর এই মিলটাই খুঁজে বের করতে চাইলেন তিনি। অনেক কাটাকুটি করার পর শেষ পর্যন্ত দুটো মিল খুঁজে পেলেন সব ভিকটিমের মধ্যে। 1, 3 জন ভিকটিমই পেশায় প্রস্টিটিউট। 2, 3 জনই প্রেগন্যান্ট। আবার যুক্তি সাজাতে শুরু করলেন ডক্টর বন্ড। ল্যাম্বেথ অঞ্চলে প্রস্টিটিউশন দিনের আলোর মতো সহজ এবং সত্য। জ্যাক দ্য রিপোরের খুনগুলোর কথা মনে পড়ল ডক্টর বন্ডের। ভিকটিমরা সবাই ছিল প্রস্টিটিউট, কেবল একজন প্রেগন্যান্ট ছিল, অ্যানি নামের একটি মেয়ে। কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা মেয়েই প্রেগন্যান্ট। এই কাহিনী যে সময়ের, তখনও ইংল্যান্ডে অ্যাবর্শন বেআইনি। ডক্টর হওয়ার সুবাদে বন্ড জানতেন অনেক নারী নানান কারণে গোপনে অ্যাবর্শন করায়। কোনো ডক্টরই যদিও প্রকাশ্যে স্বীকার করেন না যে তিনি অ্যাবর্শন করান, তবে গোপনে এই কাজটা অনেক ডক্টরই ঠিকই করে থাকেন। ল্যাম্বেথের প্রতিটা স্ট্রিটে এমন একটা ডাক্তার পাওয়া যাবে। ওদিকের অনেক মেয়েরই পেশা প্রস্টিটিউশন, ফলে অ্যাবর্শন করানোর হারও অনেক বেশি। আপন মনে একবার নিজের সিদ্ধান্তটাকে আউড়ে নিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে? যে খুনি একজন ডক্টর, যিনি ইলিগাল অ্যাবর্শন করাচ্ছেন। হ্যাঁ, চিঠিতে যে পাপের কথা বলা হচ্ছে সেটা কি বিবাহ বহির্ভূত সন্তানের পাপ? হ্যাঁ, তাই তো। সাবাস বন্ড, সাবাস। নিজের পিঠ চাপড়াতে ইচ্ছে হচ্ছিল ডক্টর বন্ডের। ব্লেক ছেলেটাকে খবর দেওয়া দরকার। দ্রুত উঠে দাঁড়ালেন তিনি। যে কাগজে এতক্ষণ লেখালেখি করছিলেন সেটা ছিঁড়ে কোটের পকেটে রাখলেন। তারপর কম্পাউন্ডারকে বললেন, জেমস, আজকে চেম্বার বন্ধ করে দাও, আমি বেরোচ্ছি। বন্ধ করে দাও। ইন্সপেক্টর ব্লেকও কিন্তু চুপচাপ বসেছিলেন না। বন্ড যখন নিজের চেম্বারে বসে যুক্তির সিঁড়ি বেয়ে উঠছিলেন, ব্লেক তখন সুজানের মেসের মেয়েদের সঙ্গে কথা বলতে ব্যস্ত। সুজানের রুমমেটের নাম ক্যাথরিন। দুজনের বাড়িও একই জায়গায়, ইয়র্কশায়ারে। লন্ডনে আসার আগে থেকেই ওরা দুজনকে চিনত। এই ক্যাথরিন ব্লেককে একটা নতুন তথ্য দিল। ক্যাথরিন বলল, সুজান রিসেন্টলি এক ডক্টরের কাছে যাচ্ছিল। কেন? ক্যাথরিন নিচু গলায় বলল, কারণ ও অ্যাবর্ট করাতে চাইছিল। শি ওয়াজ প্রেগন্যান্ট। এতদূর বলে ক্যাথ যে নামটা বলল সেটা শুনে চমকে উঠলেন ব্লেক। শুধু ব্লেক কেন, ওই নাম তৎকালীন লন্ডনের যে শুনবে সেই চমকে উঠবে, এমন প্রভাবশালী নাম ওটা। বিস্ময়ের ঘোর কাটিয়ে ব্লেক জিজ্ঞেস করল, উনি? ইয়েস, হি ওয়াজ দ্য ফাদার। যেদিন সুজান বুঝতে পারল, গেছিল ওর কাছে। উনি তো সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন। বললেন যদি ওই বাচ্চা সুজান নষ্ট না করে দেয়, তাহলে এই পৃথিবীতে সুজানের আর অস্তিত্ব থাকবে না। উনিই একজন ডক্টরের ঠিকানা দিয়ে দিলেন। তার কাছেই গেছিল সুজান। কে তিনি? আই এম সরি, সেটা আমি জানি না। সুজানকে জিজ্ঞেস করা হয়নি। তবে এই ল্যাম্বেথেই কোথাও উনি বসেন, এটুকু জানি। মেসের বাকি মেয়েদের সঙ্গেও কথা বললেন ব্লেক। তারাও কেউ ওই ডক্টরের হদিশ দিতে পারল না। দুপুর পেরিয়ে যখন ব্লেক স্কটল্যান্ড ইয়ার্ডে ফিরলেন, তখন তার পেট খিদে চুই চুই করছে। স্কটল্যান্ড ইয়ার্ডের সামনের লনে পাইচারি করতে করতে সিগার টানছিলেন বন্ড। ব্লেককে ঢুকতে দেখে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এলেন তিনি। হাত নেড়ে ডেকে বললেন, ইন্সপেক্টর, কি খবর? দ্বিধা ক্লান্ত মুখে ফিরে তাকালেন ব্লেক। করুণ হেসে বললেন, খবর ভালো, আবার মন্দ। আপনি বলুন, কিছু হয়েছে? হয়েছে, অনেক কিছুই হয়েছে। এ কি, আপনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে যে লাঞ্চও হয়নি আপনার। চলুন আমার সঙ্গে চলুন। চেরিং ক্রসে আমার একটা চেনা রেস্তোরাঁ আছে। আমারও তো লাঞ্চ হয়নি, তাহলে একসঙ্গে লাঞ্চ করব। চলুন। বেশ, চলুন। চেরিং ক্রসের একটা ইটালিয়ান রেস্তোরাঁয় ঢুকলেন বন্ড আর ব্লেক। খুব একটা ভিড় নেই এই রেস্তোরাঁয়। ইতস্তত কয়েকজন লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বিভিন্ন টেবিলে।
অপেক্ষাকৃত নির্জন একটা কোণ বেছে নিয়ে বসলেন দুজনে। খাবার খেতে খেতে বন বললেন, আপনি আগে বলুন কি কি পেলেন? পেয়েছি অনেক কিছুই। আপনার কথা মতো এমিলি, জাসমিন আর সুজানের চেনা পরিচিত সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি। সুজানের রুমমেট ক্যাথরিন ছাড়া আর কেউই তেমন কিছু বলতে পারলো না ওদের প্রেগনেন্সি ব্যাপারে। ক্যাথরিন জানতো সুজান প্রেগনেন্ট, তবে সুজান কোন পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছিল তা আপনি আন্দাজও করতে পারবেন না ডক্টর। কে? লন্ডনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, যার একটা কথায় সরকার বদলে যেতে পারে। কার কথা বলছেন আপনি? ব্লেক নামটা বলার আগে চারপাশটা একবার ভালো করে দেখে নিলেন। তারপর নিচু স্বরে যে নামটা বললেন সেটা শুনে বন্ডের হাতের কাঁটা চামচ থমকে গেল। বিস্মিত কণ্ঠে বন্ড বললেন, বলেন কি? ইয়েস স্যার, আমার সত্যি অত ক্ষমতা নেই ভদ্রলোককে সরাসরি প্রশ্ন করার। তাহলে নির্ঘাতেই চাকরি ছেড়ে আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। কিন্তু আমার মন বলছে ওকে জেরা করতে পারলে অনেক কিছুই জানা যেত। আমার কি মনে হচ্ছে জানেন, হয়তো কোনো ডক্টর এই খুনের পিছনে আছে, কিন্তু আসল কলকাঠিনার চেয়ে অন্য কেউ। হয়তো ইনি, হয়তো বাকি মেয়েগুলোর সঙ্গে ওর সম্পর্ক গড়ে উঠেছিল। এমনিতেও তো উদ্দাম জীবনযাপনের জন্য ওর খ্যাতি সারা ইউরোপে ছড়িয়ে আছে। দেখুন, পার্লামেন্টে ওনার যা অবস্থান, তাতে খুন করার মতো এমন কাঁচা কাজ উনি কি করবেন? পয়সা দিয়েই তো মুখ বন্ধ রাখতে পারবেন উনি, তাই না? সে পারবেন জানি, কিন্তু মুখ বন্ধ রাখার চেয়ে চিরতরে সরিয়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ নয়? আপনি আমরা ভেবে দেখুন, আমরা কেউ ওকে ছুঁতে পারবো না, সেটা উনি ভালো মতোই জানেন। তা বুঝতেই পারছি। তাহলে তাহলে কি করবেন ভাবছেন এখন? কি আর করবো, যে ডক্টর মেয়েগুলোকে ওষুধ দিয়েছিল তাকে খুঁজবো। হয়তো দেখবো ওই ডক্টর গ্রেফতার হওয়ার পরপরই আমার ডাক পড়বে, বলা হবে ডক্টরকে ছেড়ে দেওয়া হোক। হয়তো ওটাই আমাকে করতে হবে। তো ডক্টরকে আমি খুঁজবই। যাক যাক যাক, জেনে ভালো লাগলো যে আপনি আপনি এখনো হাল ছেড়ে দেননি। এই তাহলে শুনুন, আমিও আজকে সারা সকাল ভেবে ভেবে না একটা 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 সিদ্ধান্তে পৌঁছেছি। হ্যাঁ বলুন, আপনার মতটা শুনি। হ্যাঁ দাঁড়ান। দেখুন, আমার মত যদিও আপনার থেকে একটু আলাদা। খুনগুলোর পিছনে কোনো প্রভাবশালী ব্যক্তির হাত নেই, বরং আমরা যে ডাক্তারকে খুঁজছি তিনিই খুনি। আপনি তো জানেন যে অ্যাবর্শন ইল্লিগাল হলেও চোরাগোপ্তাভাবে অনেক ডাক্তার কাজটা করে থাকেন। হ্যাঁ জানি। ল্যাম্বেথ অঞ্চলে এমন ডাক্তারের কিন্তু অভাব নেই। রেড লাইট এরিয়া, অনেক মেয়েই যখন তখন প্রেগনেন্ট হয়ে পড়ে এখানে। এই খুনিও ওই অবস্থার সুযোগটা নেয়। এই যে পাপের কথা চিঠিতে লেখা ছিল ওইটা, আদতে সেটা হলো বিবাহ বহির্ভূত সন্তান জন্মের পাপ। আপনি একটা কাজ করুন তো ইন্সপেক্টর, ল্যাম্বেথে আপনার সোর্স কেমন আছে? কম বেশি। এমিলিদের মতো মেয়েরা কতজন আছে? 4-5 জন। গুড গুড। ওদের একটা কাজ করতে বলুন। ল্যাম্বেথে যত ডাক্তারের চেম্বার আছে সব জায়গায় ওদেরকে যেতে বলুন। গিয়ে ওরা বলবে যে ওরা প্রেগনেন্ট, অ্যাবর্ট করতে চায়। শুরুতে কিন্তু কোনো ডাক্তারই রাজি হবে না, তবে হাল কিন্তু ছাড়লে চলবে না। তাতে লাভ কি হবে? মুচকি হাসলেন বন্ড, বললেন, লাভ হবে। সিরিয়াল কিলারদের একটা টেন্ডেন্সি থাকে, মোস্ট অফ দেম আর ওভার কনফিডেন্ট। যে খুনি সেই সুযোগ মিস করতে চাইবে না। ওই মেয়েগুলোর কাজ হবে কোনোভাবে প্রত্যেকটা ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ নিয়ে আসা। আমার মনে হচ্ছে কালপ্রিট নিজেই দেবে, এমনকি যেচে দেবে ওষুধগুলো খাওয়ার জন্য। দেখুন, এই খুনি কিন্তু সাহসী না,
তাহলে সে নিজের হাতে খুন করত। এ ভীষণ ধুরন্ধর, পর্দার আড়ালে বসেই কিন্তু কাজ মেটাতে চায়। তাছাড়া এ কিন্তু জানে আজ হোক বা কাল হোক শিকার ওর কাছে যাবেই। বাইরে বেরিয়ে নিজের থেকে শিকার খোঁজার এর একেবারেই ইচ্ছে নেই। তাই আমাদেরকেই ওর ডেরায় ঢুকতে হবে। কি যেন একটু ভাবলেন ব্লেক, তারপর বললেন, বেশ, আপনি যা বলছেন করছি। সোর্সদের অ্যাক্টিভ করার আগেই চতুর্থ মৃত্যুর খবর এলো। মৃতার নাম এলিজাবেথ। কাহিনীর একদম শুরুতে যার কথা আপনাদের বলেছি। ইন্সপেক্টর ব্লেক এবার মরিয়া হয়ে উঠলেন। এলিজাবেথের বডি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে সেদিনই তার সমস্ত সোর্সকে স্কটল্যান্ড ইয়ার্ডে ডেকে পাঠালেন। কাজ খুবই সীমিত, কিন্তু একটু ভুল হয়ে গেলে সব পণ্ড হয়ে যাবে। ব্লেক বললেন, তোমরা ল্যাম্বেথের সবকটা ডাক্তারখানায় যাবে, বলবে অ্যাবর্শন করাতে চাও। ওকে, সব ডক্টর শুরুতে রাজি হবে না, রাজি করানোর ব্যবস্থা তোমাদেরকেই করতে হবে। সোর্সদের মধ্যে একজনের নাম ছিল ইরিনা। বাকিদের চেয়ে এর বয়স কিছুটা বেশি। সে বলল, কিন্তু ডক্টর রাজি হয়ে গেলে তারপর কি করব? আমরা তো কেউই প্রেগন্যান্ট নই। রাজি হলে তো আর সেদিনই অ্যাবর্শন করাবে না। তোমাদের কাজ হবে প্রত্যেকটা ডাক্তারের থেকে ঘুমের ওষুধ নিয়ে আসা। বলবে ঘুম আসে না, বড্ড মুড সুইং হয়, রাতে ভুলভাল স্বপ্ন দেখি। মোদ্দা কথা, যে সমস্ত অসুবিধার কথা বলে ঘুমের ওষুধ আনতে পারবে সেটাই বলবে। ক্লিয়ার? ঘাড় নাড়ল ব্লেকের সামনে বসে থাকা জনা চারেক মেয়ে। সেদিন সন্ধেবেলায় ল্যাম্বেথের বিভিন্ন ডাক্তারখানায় গিয়ে হাজির হলো ওরা। সবাই যদিও একসঙ্গে যায়নি, আলাদা আলাদা। পরদিন বেশ কয়েকটা ওষুধের শিশি ইন্সপেক্টর ব্লেক পাঠালেন ডক্টর বন্ডের কাছে। তারপর দিন আরও কিছু শিশি। পরীক্ষা করার পর যদিও হতাশ হতে হলো ডক্টর বন্ডকে। কোনো ওষুধেই স্ট্রিকনিনের নামগন্ধ নেই। ব্লেকের সোর্স হিসেবে কাজ করা মেয়েগুলো এবার একটু বিরক্ত হয়ে উঠল। সন্ধ্যের পরই তাদের আয় রোজগারের সময়। সেটা বাদ দিয়ে ডক্টরের চেম্বারে ঘুরতে কার ভাল লাগে? 3-4 দিন পর ইরিনা বাদে বাকি মেয়েগুলো সবাই চলে গেল নিজেদের কাজে। ব্লেকও ততদিনে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তার খালি মনে হচ্ছে বন্ডের থিওরি ভুল। এভাবে কোনোদিনই ডক্টরকে ধরা যাবে না। সেদিন সন্ধ্যায় নতুন ডক্টরের খোঁজে ল্যাম্বেথের রাস্তায় হাঁটছিল ইরিনা। মনে মনে সে ভেবে নিয়েছে আজকেই শেষ, এরপর আর ব্লেকের কাজ সে করতে পারবে না। কুয়াশার পুরো আস্তরণ ঘিরে ধরেছে ল্যাম্বেথের ধোঁয়া ঘেরা রাস্তাঘাট। রাস্তার পাশে ইতস্তত জ্বলতে থাকা গ্যাসবাতির তেজও কমে আসছে ক্রমশ। সেই ঝাপসা আলোয় হঠাৎ ইরিনার নজরে পড়ল দুটো বড় বড় পুরনো বাড়ির মাঝে একটা ছোট্ট ঘুপচি ঘর। ঘরটার উপর সাইনবোর্ড টাঙানো, তাতে লেখা ডক্টর ক্রিম সার্জারি। গুটি গুটি পায়ে ঘরটার ভিতরে ঢুকল ইরিনা। 2 কামরা ছোট্ট একতলা ঘর। বাইরের ঘরটা রিসেপশন। এক প্রায় বৃদ্ধ লোক সেখানে বসা। ইরিনাকে দেখে লোকটা খ্যানখ্যানে গলায় জিজ্ঞেস করল, কাকে চাই? ডক্টর ক্রিম আছেন? একটু দরকার ছিল, পার্সোনাল। ও হ্যাঁ আছেন, ভেতরে যান। বৃদ্ধের দেখানো দরজা খুলে ভেতরে ঢুকল ইরিনা। এই ঘরটা বেশ বড়। দুপাশের দেওয়ালে দুটো আলমারিতে সার ওষুধের শিশি। ঘরের ঠিক মাঝে একটা বড় টেবিল। ডক্টর ক্রিম চেয়ারে বসে গ্যাসবাতির আলোয় কোনো একটা বই পড়ছিলেন। ইরিনাকে ঢুকতে দেখে বইটা বন্ধ করে তিনি বললেন, ও আসুন আসুন, বসুন এখানে। একটা চেয়ার টেনে বসল ইরিনা। তারপর ব্লেক যা বলতে বলেছে সেটাই খুলে বলল ডক্টর ক্রিমকে। বড় বিপদে পড়েছি আমি ডক্টর ক্রিম। ক্রিম জিজ্ঞেস করলেন, সে কি হয়েছে? ইরিনা একটু চাপা স্বরে বলল, আই থিঙ্ক আই এম প্রেগনেন্ট। 2 মাস ধরে পিরিয়ড বন্ধ হয়ে আছে। আপনি প্লিজ একটু দেখবেন। দেখুন,
অনেক সময় এরকম ইররেগুলার পিরিয়ড হয়েই থাকে। না না, ওসব কিছুই না। আপনি প্লিজ আমায় বাঁচান। আমি শুনেছি আপনি অ্যাবর্শন করান। চমকে উঠলেন ক্রিম, জিজ্ঞেস করলেন, বসুন, কোথায় শুনেছেন? আমার এক বান্ধবীর কাছে। ওর নাম মেরি। ঠিক আছে, কাল দুপুরে আসবেন 1:30টা। আগে পরীক্ষা করে দেখি আদৌ প্রেগনেন্সি কিনা, তারপর দেখা যাবে। ও, আরেকটা জিনিস ডক্টর ক্রিম, গত 1 মাস ধরে ভালো ঘুম হচ্ছে না আমার। বড্ড মুড সুইং হচ্ছে, ঘুমোলেই উল্টো পাল্টা স্বপ্ন দেখছি। ঘাড় নেড়ে ক্রিম বললেন, হ্যাঁ, এই সময় এরকম হওয়াটা স্বাভাবিক। আচ্ছা দাঁড়ান, আমি একটা ঘুমের ওষুধ দিচ্ছি, ওটা খেয়ে নিন, ঠিক হয়ে যাবেন। আর ভয় পাবেন না, ঈশ্বর মঙ্গলময়, কোনো মানুষ যন্ত্রণা পাক তা তিনি চান না। ক্রিমের দেওয়া ওষুধ আর প্রেসক্রিপশন নিয়ে ইরিনা সোজা চলে গেল স্কটল্যান্ড ইয়ার্ডে। ব্লেকও সঙ্গে সঙ্গে ওষুধটা পাঠিয়ে দিলেন ডক্টর বন্ডের কাছে। এটাই শেষ চেষ্টা ব্লেকের। যদি ভুল হয় তবে এখানেই ইতি। ঘণ্টা খানেকের মধ্যেই রিপোর্ট নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে হাজির হলেন খোদ ডক্টর বন্ড। মুখে তার একগাল হাসি। ব্লেককে বললেন, পেয়ে গেছি আপনার খুনি, পেয়ে গেছি। তার নাম ডক্টর থমাস নেইল ক্রিম। উত্তেজনায় লাফিয়ে উঠলেন ব্লেক, বললেন, স্ট্রিকনিন পাওয়া গেছে? অত্যাধিক মাত্রায় পাওয়া গেছে। এতদিনে একটা শক্ত প্রমাণ হাতে পেলেন ব্লেক। পরদিন সকালেই কনস্টেবল ব্রডকে সঙ্গে নিয়ে হাজির হলেন ডক্টর ক্রিমের চেম্বারে। চেম্বারে অপরিচিত লোকেদের ঢুকতে দেখে হাসি মুখে উঠে দাঁড়ালেন ক্রিম, বললেন, গুড মর্নিং। গুড মর্নিং। আপনি ডক্টর ক্রিম? হ্যাঁ, কেন বলুন তো? ওয়েল ডক্টর ক্রিম, লন্ডন শহরে 6-7 মাসে ঘটা 4টে খুনের সাসপেক্ট হিসাবে আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। আমার নাম এডওয়ার্ড ব্লেক, ইন্সপেক্টর, স্কটল্যান্ড ইয়ার্ড। 1 সেকেন্ডের জন্য থমকে গেলেন ক্রিম, তারপর বললেন, কি যাতা বলছেন আপনি? আমি আবার কোথায় খুন করেছি? শুনুন, দেখুন, আমি একজন ডক্টর। আমার কাজ মানুষের জীবন বাঁচানো, তাকে হত্যা করা নয়। এসব ভাষণ কোর্টের জন্য তুলে রাখুন ডক্টর। আপাতত আমার সঙ্গে চলুন। কাল যে মেয়েটিকে আপনি ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধে আমরা স্ট্রিকনিন পেয়েছি। এর চেয়ে বড় প্রমাণ মনে হয় না আর প্রয়োজন আছে। চলুন। জোকের মুখে নুন পড়লে যোগ যেমন গুটিয়ে যায়, থমাস ক্রিমও তেমন নুইয়ে পড়লেন। গতকাল আসা মেয়েটির চেহারা একবারের জন্য ভেসে উঠল তার দৃষ্টিসীমায়। ইস, অসাবধানতা বশত কি ভুলটাই না করে ফেলেছেন তিনি। তবু একবার শেষ চেষ্টা করলেন তিনি, বললেন, না 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 না, দেখুন 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 দেখুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে ইন্সপেক্টর। আমি ওই মেয়েটিকে কোনো ওষুধ দিইনি। দিয়েছেন। আপনার লেখা প্রেসক্রিপশনও রয়েছে মেয়েটির সঙ্গে। ওই লেখার সঙ্গে ঈশ্বর ক্ষমতাশালী এই লেখাটা দারুণভাবে মিলে যায়, জানেন তো? মনে হয় ওই একই হাতের লেখা। জুরিদেরও কিন্তু তাই মনে হবে। ক্রিম যে বেশ গভীর জলেরই মাছ, তা ব্লেক শুরুতেই টের পেয়েছিলেন। তাই যত তথ্য প্রমাণ জোগাড় করা যায় ক্রিমের বিরুদ্ধে, সেটা করা শুরু করলেন। এই প্রমাণ জোগাড় করতে গিয়েই ব্লেকের চক্ষু চরক গাছ। যাকে ল্যাম্বেথের এক মামুলি ডক্টর ভেবেছিলেন ব্লেক, তার জীবন যে এমন বর্ণময় তা তিনি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি। এবার সেই কাহিনী আমি আপনাদের শোনাব। তার জন্য আমাদের ফিরে যেতে হবে বছর 30 আগে। পাড়ি দিতে হবে আটলান্টিক, যেতে হবে সুদূর কানাডার ছোট্ট গোছানো শহর মন্ট্রিয়ালে। থমাস ক্রিমের জন্ম অবশ্য স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। ওর বয়স যখন 9, তখন ওর বাবা ওদের পরিবারের সবাইকে নিয়ে কানাডায় পাড়ি জমায়। ক্রিমের মা তখন রোগশয্যা নিয়েছেন। বাবা সারা দিন ব্যবসা নিয়ে ব্যস্ত। নতুন শহরে এসে নিজেকে কেমন হারিয়ে ফেললেন ক্রিম। যে ছেলেটা গ্লাসগোর অলিতে গলিতে ছুটোছুটি করে বেড়াতো, সেই ছেলে মন্ট্রিয়ালে এসে কেমন চুপচাপ হয়ে গেল। এরই মধ্যে একদিন ক্রিমের মা মারা গেলেন, আর ও একা হয়ে পড়লেন থমাস ক্রিম।
ক্রিমের মন্ট্রিয়ালের জীবন বড্ড সাদামাটা। পড়াশুনোয় বরাবরই বেশ ভালো ছিলেন তিনি। স্কুল পাশ করে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের এক মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পান তিনি। ততদিনে অবশ্য এক অদ্ভুত জটিলতা এসে দাঁড়িয়েছে ক্রিমের জীবনে। স্কুলের শেষের দিকে ফ্লোরা নামের এক সুন্দরী সহপাঠীর প্রেমে পড়েন ক্রিম। ওদের প্রেমের বয়স যখন 2.5 বছর, তখন ফ্লোরা ক্রিমকে বললেন, থমাস, আমি মনে হয় প্রেগন্যান্ট। কথাটা শুনে ক্রিমের মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন তিনি সদ্য 20 পেরিয়েছেন না। এত কম বয়সে বিয়ে থা করে সংসার করবার ইচ্ছা তার একদমই ছিল না। ক্রিম বললেন, না না শোনো, এই এই বাচ্চা রাখা যাবে না। কোনো ডক্টরই তো অ্যাবর্ট করতে চাইবেন না। কি করব তাহলে আমি? আমি জানি না, কিন্তু কিন্তু শোনো, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে? আমি কোনো দায়িত্ব নিতে পারবো না বাচ্চাটির। যদিও শেষ পর্যন্ত ক্রিমকেই দায়িত্ব নিতে হলো। ফ্লোরার বাবা যখন সবটা জানতে পারলেন, জোর করে দুজনের বিয়ে দিয়ে দিলেন। ক্রিমের বাবারও এ বিয়েতে খুব একটা অমত ছিল না। ছেলে শিকাগোতে একা থেকে পড়াশোনা করে, তার থেকে একজন সঙ্গী থাকা তো ভালোই। কলেজের ছুটি শেষ হয়ে আসছিল। বিয়ের মাসখানেক পর স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে চেপে কানাডা ছাড়লেন ক্রিম। কানাডার উত্তরে শীতল হাওয়া ভেদ করে এক পুরনো বাষ্পচালিত ট্রেন ছুটল আমেরিকার উদ্দেশ্যে। জানলার বাইরে তুষার ঝরছে নিঃশব্দে। শেষ কামরায় বসে আছেন থমাস নীল ক্রিম, সদ্য বিবাহিত পুরুষ। কিন্তু তার চোখে প্রেমের কোনো আভাস নেই, আছে কেবল হিসেবি ঠান্ডা চকচকে দৃষ্টি। পাশে বসে আছেন তার স্ত্রী ফ্লোরা ব্রুকস ক্রিম, দেহে দুর্বলতা, মুখে অসুস্থ ক্লান্তি। ফ্লোরার বাবা যেটা জানতে পারেননি, বিয়ের পরপরই স্ত্রীর গর্ভপাত করিয়েছিলেন ক্রিম। মন্ট্রিয়ালেরই এক তরুণ ডক্টরের সঙ্গে ক্রিমের বেশ সখ্যতা গড়ে উঠেছিল। ওই ডক্টরই কাজটা করে দিয়েছিল। ফ্লোরাকে যদিও তার আগে বেশ ভালো মতোই ব্রেন ওয়াশ করেছিলেন ক্রিম। তিনি বলেছিলেন, শোনো, এই বয়সে যদি মা হয়ে যাও, জীবনটাকে আর উপভোগ করবে কখন বলো? সারাক্ষণের জন্য একটা দায়িত্ববোধ। দেখো, শিকাগোর মতো একটা জায়গায় যাচ্ছি আমরা, নতুন জীবন, নতুন কাজ। তুমি একবার নিজেই ভেবে দেখো। ফ্লোরা নিজেও মনে মনে চাইছিলেন না মা হতে। নেহাত বাবা সব জেনে ফেলায় পুরো বিষয়টা তালগোল পাকিয়ে যায়। ফলে খুব সহজেই ক্রিমের প্রস্তাবে রাজি হয়ে গেলেন ফ্লোরা। অবসানের পর থেকেই শরীর ভেঙে পড়ল ফ্লোরার। ওই অবস্থাতেই সে ক্রিমের সঙ্গে ট্রেনে চাপল। ট্রেনের সিটে গা এলিয়ে কাঁপা কাঁপা গলায় ফ্লোরা বলল, থমাস, আমরা সত্যি নতুন জীবন শুরু করতে পারবো তো? ক্রিম ঠোঁট বাঁকিয়ে হাসলেন। ফ্লোরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ, কেন পারবো না? আমেরিকা সুযোগের দেশ। আমি পড়াশুনো শেষ করে চেম্বার খুলব, সব ঠিক হয়ে যাবে। ফ্লোরার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। অনাগত ভবিষ্যতের কল্পনায় সে এত মুশগুল যে খেয়ালও করল না কখন যেন ক্রিমের চোখে মুখে ফুটে উঠেছে এক জটিল ক্রূর হাসি। ফ্লোরা জানত না তার স্বামী ইতিমধ্যেই তার জীবনের পরিসমাপ্তির ছক কেটে ফেলেছে। ট্রেন দুলতে দুলতে হারিয়ে গেল অন্ধকারে। ক্রিমের পকেটে তখন ছোট্ট একটা কাঁচের শিশি, তাতে লেখা স্ট্রিকনিনা হাফাউন্স ক্রিস্টালাইন। তারপর কেটে গেল বেশ কয়েকটা বছর। 1877 সালের শিকাগো শহরটা তখন কারখানা, রেললাইন আর ধোঁয়ার গন্ধে ভরা। 137 ওয়েস্ট অ্যাডাম স্ট্রিটে ঝুলছে নতুন একটা সাইনবোর্ড, ডক্টর T.N. ক্রিম, MD, ডিজিজ অফ উমেন। দিনে তিনি ভদ্র, শিক্ষিত, চশমা পরা ডাক্তার, আর রাতে তিনি শহরের অন্ধকার গলির ঠিকানায়। শিকাগোর রেড লাইট এরিয়ার মেয়েরাই বেশি আসে তার চেম্বারে। তার অবশ্য একটা কারণও আছে। রেগুলার ট্রিটমেন্টের পাশাপাশি গোপনে অ্যাবর্শন করান ক্রিম।
একদিন সন্ধ্যায় এক তরুণী এলো ক্রিমের চেম্বারে, চোখে ভয়ে, হাতে কুচকোনো পার্স, কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, ডক্টর, আমাকে বলা হয়েছে আপনি আমাকে সাহায্য করতে পারেন। নরম কণ্ঠে বিশ্বস্ততার স্বরে ক্রিম বললেন, অবশ্যই, আপনি শান্ত হয়ে বসুন, জল খাবেন? কথা শেষ করে এক গ্লাস জল এগিয়ে দিলেন ডক্টর ক্রিম। এই নিন। এক নিঃশ্বাসে জল শেষ করে মেয়েটি বলল, আমার নাম কেট গার্নার, হাইউডে থাকি। এক পরিচিতার কাছ থেকে আপনার কথা জানতে পারলাম। আমায় আপনি প্লিজ বাঁচান। আর 4 মাস পর আমার বিয়ে। একটা সিগারেট ধরালেন ক্রিম। তামাকের কড়া গন্ধে ভরে উঠল ছোট্ট চেম্বারটা। চেয়ারে হেলান দিয়ে আধ বোঝা চোখে ক্রিম বললেন, না না, আপনি বলুন, আমি শুনছি। আসলে বিয়েটা আমি করতে চাইছি না, কিন্তু আমার বাবা কিছুতেই শুনবেন না। বাবার বন্ধুর ছেলে পুলিশে চাকরি করে। আমি অনেক বুঝিয়েছি বাবাকে। আমি যাকে ভালোবাসি, ফিলিপ, হাইউড বাজারে ওর একটা স্টেশনারি দোকান আছে। বাবাকে যখন ওর কথা বললাম, বাবা রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন। কোথায় পুলিশের ইন্সপেক্টর আর কোথায় এক সামান্য দোকানি। আমি আর ফিলিপ পালানোর প্ল্যানও করেছিলাম, কিন্তু পুলিশের হাত থেকে কোথায় পালাবো। শেষে মাস 3 আগে আমরা শেষ একবার দেখা করার সিদ্ধান্ত নিলাম। আর ওই দিনই অসতর্ক অবস্থায়। কথাটা আর শেষ করল না কেট গার্নার। ক্রিম এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মেয়েটার দিকে, তারপর বললেন, বুঝেছি। ঠিক আছে, আপনি কোনো রকম চিন্তা করবেন না, একদম ঠিক জায়গাতে আপনি এসেছেন। একটা তরল ওষুধের শিশি বের করলেন ক্রিম ড্রয়ার থেকে। তারপর এক গ্লাস জলে সেটা মিশিয়ে দিলেন। খুব হালকা একটা গন্ধ ছড়িয়ে পড়ল চেম্বারের বাতাসে। আপনি ডিনার করেছেন তো? হ্যাঁ। বেশ, এইটা খেয়ে নিন আর গিয়েই ঘুমিয়ে পড়বেন। সকালে সব ঠিক হয়ে যাবে। ওষুধের গেলাসটা হাতে নিয়ে একটু ইতস্তত করছিল কেট। ক্রিম তাকে আশ্বস্ত করে বললেন, আহা, আপনি নিশ্চিন্তে এটা খেতে পারেন, কোনো সমস্যা হবে না। খুব বেশি শরীর খারাপ করবে না তো? মানে আমার বাড়ির লোক টের পাবে না তো? মুচকি হাসলেন ক্রিম, বললেন, না, কেউ কিচ্ছু টের পাবে না। হ্যাঁ, শুরুতে একটু যন্ত্রণা হতে পারে কয়েক মিনিটের জন্য, কিন্তু ওই একবারই, তারপর আর কিচ্ছু টের পাবেন না আপনি। আই প্রমিস। রাত একটু বাড়তেই বাইরে বৃষ্টি শুরু হলো। কয়লার ধোঁয়া মাখা শিকাগোর হাওয়া ভারী হয়ে উঠল বৃষ্টির জলে। ক্রিমের চেম্বার এখন ভিতর থেকে বন্ধ, জানলার পর্দা নামানো। মোমবাতির আলোয় ক্রিম তার নোটবুকে লিখলেন, সাবজেক্ট কনভালসড অ্যাট 15 minutes, jaw rigid, respiration failed। কেট গার্ডনারের নিথর দেহ পড়ে আছে তার সামনে। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া শুরু হয় কেটের দেহে। প্রচণ্ড খিঁচুনি দিয়ে কুঁকড়ে আসে ওর শরীর। এই দৃশ্য দেখে ক্রিম একবারও ভয়ে পিছিয়ে যাননি, বরং কৌতূহল নিয়ে দেখেছেন মৃত্যুর প্রক্রিয়া। তার ঠোঁটে লেগে আছে এক ঠান্ডা হাসি। আপন মনেই ক্রিম বললেন, They're all so fragile। তারপর নোটবুকে লিখলেন, স্ট্রিকনিনের মাত্রা আরো কমাতে হবে। শেষ রাতের দিকে তিনি দেহটা কাপড়ে মুড়ে কারখানা সংলগ্ন একটা গলির ভেতরে রেখে এলেন। যথারীতি পরদিন সকালে কারখানার কর্মীরা কেট গার্ডনারের নিথর দেহটা আবিষ্কার করল। খবর দেওয়া হলো পুলিশে। স্থানীয় ডাক্তার হিসেবে ক্রিমেরই ডাক পড়ল বডির প্রাইমারি চেকআপের জন্য। মুচকি হাসলেন ক্রিম। বেশ অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করলেন ক্রিম, তারপর বললেন, আমার মনে হচ্ছে সাডেন হার্ট অ্যাটাক। আচ্ছা, মেয়েটার পরিবারের কেউ আছে এখানে? কেটের বাবা অলিভার পাশেই দাঁড়িয়েছিলেন, চোখে শূন্য দৃষ্টি।
মেয়েকে বড় ভালোবাসতেন তিনি। তিনি বললেন, আমি ওর বাবা। বলুন। আচ্ছা, আপনার মেয়ে কি রিসেন্টলি খুব চাপে ছিলেন? প্রশ্নটা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলেন ভদ্রলোক। বিয়ে নিয়ে বেশ অনেকদিন ধরেই কেটের সঙ্গে কথা কাটাকাটি চলছিল তার। তিনি ধীর কণ্ঠে বললেন, সামনে ওর বিয়ে, সেই জন্যই বোধহয়। তা বিয়েতে ওর মত ছিল? এবার আর কিছু বললেন না অলিভার ফ্র্যাঙ্ক গার্ডনার। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ইন্সপেক্টরের দিকে তাকালেন ক্রিম। ভাবখানা এমন, এই তো কারণ খুঁজে দিলাম কেটে সাডেন হার্ট অ্যাটাকের। ক্রিম যদিও এখানে থেমে থাকলেন না। পরদিনই তিনি একটা চিঠি লিখলেন কেটের প্রেমিককে। আমি জানি কেট তোমার বাচ্চা নিজের মধ্যে ক্যারি করছিল। যদি তুমি চাও আমি পুলিশকে কিচ্ছু না জানাই, তবে এক্ষুনি নিচের দেওয়া ঠিকানায় $500 পাঠাও। এক সপ্তাহের মধ্যে টাকা চলে এলো ক্রিমের ঠিকানায়। শিকাগো শহরে শুরু হলো ক্রিমের নতুন পথ চলা। ডক্টর ক্রিম নয়, ক্রিমিনাল থমাস নেইল ক্রিম। শীতের রাতগুলোয় গ্যাস লাইটের আলোয় ক্রিম বসে থাকতেন তার লেখার টেবিলে। ডজন খানেক চিঠি লিখতেন, কখনো সংবাদপত্রে, কখনো করুণারকে, কখনো কোনো মৃত নারীর আত্মীয়কে। সবই ভুয়ো নাম, মিথ্যে অভিযোগ আর গোপন হুমকি। এর কয়েকদিন পর কানাডা থেকে একটা চিঠি এলো ক্রিমের নামে। ক্রিমের স্ত্রী ফ্লোরা বেশ কয়েক মাস আগে কানাডায় বাপের বাড়ি ঘুরতে গিয়েছিল। এই চিঠি সেই পাঠিয়েছে। থমাস, আমি খুব অসুস্থ, জ্বর বাড়ছে, শরীর দিন দিন ভেঙে যাচ্ছে। তুমি কি আমাকে দেখতে আসবে? চিঠির নিচে কাঁপা হাতে লেখা নাম ফ্লোরা ক্রিম। মনোযোগ দিয়ে চিঠিটা পড়লেন ক্রিম। তারপর সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন ফায়ারপ্লেসের আগুনে। কয়েকদিন পর তিনি একটা ছোট্ট প্যাকেট পাঠালেন ডাকযোগে। ভিতরে ছিল কাঁচের বোতলে সামান্য টনিক, যার লেবেলে লেখা টু স্ট্রেংথেন দ্য হার্ট। দু সপ্তাহ পরে খবর এলো মিসেস ফ্লোরা ক্রিম হঠাৎ মারা গেছেন। হৃদরোগ, ডাক্তাররা বলছে। ফ্লোরার দেহ পোস্টমর্টেম হয়নি। কেউ সন্দেহই করেনি ক্রিমের পাঠানো টনিকে মেশানো ছিল মারুন বিষ স্ট্রিকনিন। ফ্লোরার পরিবার তার দেহটা গির্জার পেছনে কবর দিয়ে দিল। আর মন্ট্রিয়াল থেকে বহু দূরে শিকাগো শহরে থমাস ক্রিম তার ঘরে বসে মোমবাতির আলোয় আপন মনে বললেন, শান্তিতে ঘুমাও প্রিয়, এখন থেকে আমি মুক্ত। তার চোখে তখন দুঃখ নয়, এক অদ্ভুত তৃপ্তি। আর কোনো ঝামেলা রইল না জীবনে। এখন থেকে নিজের মতো করে সমস্ত কাজ মেটাতে পারবেন। কি কাজ? নিজের ইচ্ছে মতো মানুষের মৃত্যুর পরোয়ানা লেখা। 1879 সালের শুরুর দিকের কথা। একদিন এক কৃষক দম্পতি এলো ক্রিমের চেম্বারে। পুরুষটির নাম ড্যানিয়েল স্টট, বয়স 50-এর কাছাকাছি। পাশে তার স্ত্রী স্কারলেট স্টট, তরুণী সুন্দরী, বয়সে ড্যানিয়েলের অর্ধেক। প্রথম দর্শনেই স্কারলেটকে ভালো লেগে গেল ক্রিমের। ক্রিম বললেন, হ্যাঁ বলুন, কিভাবে সাহায্য করতে পারি? ড্যানিয়েল স্টট বলল, ডাক্তার বাবু, আমার খিঁচুনি হয়, হঠাৎ হঠাৎ আসে, তারপর আমি পড়ে যাই। আচ্ছা, আর পড়ে যাওয়ার পর কি দৃষ্টি ঝাপসা হয়ে আসে? হ্যাঁ, হয়ে আসে তো, কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু না। অনেক সময় প্রস্রাবও করে ফেলি। সিমটমস শুনে তো মনে হচ্ছে এপিলেপসি। ঠিক আছে, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, তাতে কাজ হবে। ঠিক আছে। একটা ছোট্ট শিশিতে কয়েকটা সাদা ট্যাবলেট পুরে সেটা এগিয়ে দিলেন ক্রিম। আর কেউ না জানলেও ক্রিম জানতেন ওই ট্যাবলেটের ভেতরে মিশে আছে অল্প মাত্রায় স্ট্রিকনিন। ক্রিম বললেন,
এই নিন, দিনে 2 বার খাবেন, আর সামনের সপ্তাহে এসে পরের কোর্সটা নিয়ে যাবেন, কেমন? এরপর থেকে প্রতি সপ্তাহে স্কারলেট একাই আসতো ওষুধ নিতে। ক্রিম তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখতেন। তার চোখে অপরাধ আর ভয় দুটোই ঝলকাত। স্ত্রীর মৃত্যুর পর দীর্ঘদিন নারী সঙ্গ থেকে দূরে ছিলেন ক্রিম। স্কারলেটকে দেখে ক্রিমের শরীরে আবার শিহরণ খেলে গেল। স্কারলেট শুধু সুন্দরীই নয়, বুড়ো স্টটের অগাধ টাকা। ওটাকে যদি কোনোভাবে সরিয়ে ফেলা যায় তাহলে আর তাকে কে আটকায়? অনেক চিন্তা ভাবনা করে একদিন স্কারলেটকে নিভৃতে নিজের মনের কথা বলে ফেললেন ক্রিম। ক্রিম বললেন, স্টটের সঙ্গে যদি আপনার বিয়ে না হতো আমি আপনাকে প্রপোজ করতাম। ডক্টরের কথা শুনে এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল স্কারলেট। সাময়িক বিস্ময় কাটিয়ে সে তাকালো ক্রিমের দিকে। উপচে পড়া তারুণ্যে ভরপুর ক্রিমের পাশে বুড়ো স্টটের কোনো তুলনাই হয় না। যদিও ক্রিমের কথার সরাসরি কোনো উত্তর স্কারলেট দিল না, শুধু ওষুধ নিয়ে চলে যাওয়ার আগে একবার ফিরে তাকালো ক্রিমের দিকে। ক্রিম দেখলেন স্কারলেটের ঠোঁটের কোণে ফুটে উঠছে এক চিলতে মেদুর হাসি। মাস 3 পর গ্রীষ্মের এক সন্ধ্যায় ড্যানিয়েল স্টট ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে গেল। তার মুখ বিকৃত, পেশি শক্ত হয়ে গেছে। স্ত্রী স্কারলেট চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। স্কারলেট বাইরে প্রচন্ড দুঃখ প্রকাশ করলেও তার ভিতরে মুক্তির আনন্দ বয়ে গেল। খানিক বাদে ডক্টর ক্রিম নিজেই উপস্থিত হলেন ড্যানিয়েলকে পরীক্ষা করার জন্য। ভাবখানা এমন যেন তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। ক্রিম বললেন, স্যাড, পেশেন্টের তো মৃগী ছিল, মানে আমার কাছে ওষুধ নিতে গেছিল মাস কয়েক আগে। মনে হচ্ছে মৃগীর জন্যই মারা গেছে। স্কারলেটও সমর্থন করল ডক্টর ক্রিমকে। তার স্বামীর মৃগী ছিল এটা আশপাশের সবাই জানত। কেবল ড্যানিয়েলের আগের পক্ষে মেয়ে লুসি বেঁকে বসল। সে সরাসরি পুলিশকে বলল, আপনারা তদন্ত করুন, বাবার মৃগী কোন স্টেজে ছিল আমি দেখেছি, ওর জন্য হঠাৎ করে মৃত্যু হতে পারে না। তদন্ত শুরু করল শিকাগো পুলিশ। ড্যানিয়েলের পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়ে আসার পর এলো তার শরীরে স্ট্রিকনিনের উপস্থিতি। পুলিশ স্টেশনে ডাক পড়ল ক্রিমের। পুলিশ বলল, আমরা ড্যানিয়েলের দেহে স্ট্রিকনিন পেয়েছি। না, ইফ ইউ আস্কিং মি, আমি এ ব্যাপারে কিছুই জানি না। মানে ড্যানিয়েল আমার কাছে এসেছিলেন বেশ কয়েক মাস আগে, কিন্তু রিসেন্ট মেডিকেল কন্ডিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাহলে ভদ্রলোক স্ট্রিকনিন পেলেন কোথায়? আরে কি মুশকিল, সেটা আপনারা তদন্ত করে দেখুন, আমি কি করে বলবো। সেদিন পুলিশ স্টেশন থেকে ক্রিম সহজে বেরিয়ে এলেও কথা ছড়িয়ে পড়ল আশেপাশে। প্রতিবেশীরা বলল ওই ডক্টরের সঙ্গে স্কারলেটের একটা সম্পর্ক ছিল। স্থানীয় এলাকাগুলোয় গুজব ছড়িয়ে গেল, বিষ, প্রেম আর বিশ্বাসঘাতকতার গল্প। অবস্থা এমন দাঁড়ালো গোপনে স্কারলেটের সঙ্গে আর দেখা করার সুযোগ রইল না ক্রিমের। কিছুদিন পর তদন্ত থেমে গেল। নতুন কোনো প্রমাণ পুলিশ জোগাড় করতে পারল না। প্রতিবেশীদের সেন দৃষ্টিও ঘোলাটে হয়ে এলো। গভীর রাতে স্কারলেটের সঙ্গে আবারও দেখা সাক্ষাৎ শুরু করলেন ক্রিম। সেই সঙ্গে নিজের ক্রিমিনাল অ্যাক্টিভিটিও চালিয়ে যেতে লাগলেন। কয়েকদিন পর নাম ভারিয়ে 2টো চিঠি লিখলেন ডক্টর ক্রিম, একটা পুলিশকে, অন্যটা স্থানীয় এক ওষুধ বিক্রেতাকে। পুলিশকে লিখলেন, ড্যানিয়েল স্টটকে হত্যা করেছে স্থানীয় ওষুধ বিক্রেতা। আমি প্রমাণ দিতে পারি যদি আমাকে $2000 দেওয়া হয়। আর ওষুধ বিক্রেতাকে লিখলেন, তুমি যদি আমার দেওয়ার টাকা না দাও তাহলে আমি প্রমাণ দেব তুমি বিষ মিশিয়েছিলে। চিঠি দুটো পাঠানোর সময় একটা মাত্র ভুল করেছিলেন ক্রিম। অবশ্য ভুল নাকি অহংকার
তা ঠিক জানা যায় না। ওষুধ বিক্রেতাকে যে চিঠিটা তিনি পাঠিয়েছিলেন সেই চিঠিতে নিজের পরিচয় গোপন রাখেননি ক্রিম। চিঠিটা পেয়ে লোকটা সরাসরি যোগাযোগ করল পুলিশে। প্রায় বন্ধ হয়ে যাওয়া কেসে এমন মোক্ষম প্রমাণ পেয়ে নড়ে চড়ে বসল শিকাগো পুলিশ। সেদিন সন্ধ্যায় ক্রিমের বাড়ির দরজায় এসে দাঁড়ালো পুলিশের দুজন গোয়েন্দা, জনাথন আর কুক। জনাথন বলল, ডক্টর ক্রিম, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভেতরে আসুন। গোয়েন্দা দুজন প্রথমে ঘরটা ঘুরে দেখল। তাকের উপর রাখা ছোট বোতল, তাতে লেখা স্ট্রিকনিন। ক্রিম তড়িঘড়ি উত্তর দিলেন, দিস ইজ ফর রিসার্চ, মানে গবেষণার কাজে লাগে। সে তো বুঝতেই পারছি, আপনি ডাক্তার মানুষ, কিন্তু আপাতত আমরা এটা ল্যাবে নিয়ে যাচ্ছি। কথা শেষ করে আর দাঁড়ালো না জনাথন এবং কুক। ওরা বেরিয়ে যাওয়ার পর বিন্দু বিন্দু ঘাম জমল ক্রিমের কপালে। তার মনে হলো কে যেন তার কানে ফিসফিস করে বলছে, তোমার খেলা এবার শেষ ক্রিম, এবার তুমি জেলে পৌঁছবে। এক মুহূর্তের জন্য ক্রিমের মনে হলো এক্ষুনি পালিয়ে যাবে শিকাগো শহর থেকে। হয়তো যেত, কিন্তু ঠিকঠাক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই সেদিন বিকেলে গ্রেফতার হলেন ক্রিম। তার বিরুদ্ধে অভিযোগ ড্যানিয়েল স্টটকে বিষ প্রয়োগে হত্যা। ক্রিম যদিও আদালতে দাঁড়িয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন। শেষে সরকার পক্ষের উকিল সাক্ষী হিসেবে কাঠগড়ায় ডাকলেন স্কারলেটকে। ক্রিমকে গ্রেফতার করার প্রায় সঙ্গে সঙ্গেই স্কারলেটকেও গ্রেফতার করেছিল পুলিশ। নিজেকে বাঁচাতে স্কারলেট তখন সব কিছু খুলে বলে পুলিশকে। এমনকি ক্রিমের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতেও রাজি হয়। শর্ত শুধু একটাই, তাকে ছেড়ে দিতে হবে। পুলিশের সাথে হওয়া চুক্তি অনুযায়ী কিছুটা মিথ্যে মিশিয়ে আদালতে সবটাই খুলে বলল স্কারলেট। সে বলল, মাস দুয়েক আগে ডক্টর ক্রিম আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আমি যদিও সঙ্গে সঙ্গে না করে দিই, ওকে বলি আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। উনি তখন আমাকে বলেন, ওই তো বুড়ো শরীর, কতদিন আর টিকবে। আমি আর কোনো উত্তর দিইনি ওর কথার। ওষুধ নিয়ে বাড়ি চলে আসি। আমি বুঝতেও পারিনি ওই ওষুধে বিষ মেশানো ছিল। তাহলে আমি কখনো ড্যানিয়েলকে খেতে দিতাম না। আমি ভেবেছিলাম ডক্টর ক্রিম ভদ্রলোক, কিন্তু ভেতরে ভেতরে উনি যে একজন শয়তান তা আমি বুঝতেও পারিনি। স্কারলেটের সাক্ষ্য, ওষুধের দোকানিকে লেখা হুমকি চিঠি, আর সর্বোপরি ক্রিমের বাড়ি থেকে উদ্ধার হওয়া স্ট্রিকনিনের শিশি, এগুলো যথেষ্ট ছিল ক্রিমকে জেলে পাঠানোর জন্য। যাবজ্জীবন কারাদণ্ড হল ডক্টর ক্রিমের। শিকাগোর অলিতে গলিতে তখন তার নাম বিষের ব্যাপারী। জোলিয়েট প্রিজনে রাখা হলো ক্রিমকে। পুরো জেলখানাটা একটা পাথরের দুর্গের মতো। কিছুদিন যেতে না যেতেই জেলখানার ভিতরে বন্দীদের চিকিৎসা শুরু করলেন ক্রিম। দিনে চিকিৎসা করতেন আর রাতে নিজের ডায়েরি লিখতেন, আর অপেক্ষা করতেন কোনো এক অভূতপূর্ব ঘটনার, যা তাকে মুক্ত করবে জেলখানার এই নরক থেকে। বছর গড়িয়ে গেল, বদলালো বাইরের পৃথিবীও, কিন্তু ক্রিমের মন আরো অন্ধকার, আরো শীতল। একদিন স্থানীয় গির্জার পাদ্রী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি অনুতপ্ত? ঠান্ডা গলায় ক্রিম উত্তর দিলেন, বিজ্ঞানে অনুতাপের জায়গা নেই ফাদার। 1888 সালে খবর এলো ক্রিমের বাবা মারা গেছেন। ক্রিমের জন্য রেখে গেছেন অঢেল সম্পত্তি। ক্রিমের আইনজীবী তার মুক্তির আবেদন করল কোর্টে। এতদিন জেলে ক্রিম ভালো আচরণ করেছে, চিকিৎসা সেবা দিয়েছে, অতএব তাকে মুক্তি দেওয়া হোক। সরকার পক্ষের আইনজীবীও খুব একটা প্রতিবাদ করলেন না ক্রিমের আইনজীবীর আবেদনের। কেনই বা করবেন? ইতিমধ্যে যে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন ক্রিম। মুক্তির কাগজে সই হল। 10 বছরের শাস্তি ভোগ করে মুক্তি পেলেন ডক্টর থমাস নেইল ক্রিম। জুলাই মাসের শেষ দিন ক্রিম জোলিয়েট জেল থেকে বেরোলেন। দীর্ঘ কারাবাসের পর
তার শরীর ভেঙে গেছে, হাড় জিরজিরে চেহারা, কিন্তু চোখে এখনো পুরনো আগুন ধিক ধিক করে জ্বলছে। সেদিন সন্ধ্যায় শিকাগোর পালমার হোটেলের ডাইনিং হলে বসে ওয়াইনে চুমুক দিচ্ছিলেন ক্রিম। তার সামনে রাখা একটা দৈনিক পত্রিকা। পত্রিকার প্রথম পৃষ্ঠায় বড় বড় করে ছাপা হয়েছে তার মুক্তির খবর, পয়জন ডক্টর রিলিজড। এক তরুণ সাংবাদিক ক্রিমকে চিনতে পেরে তার দিকে এগিয়ে এলো, জিজ্ঞেস করল, ডক্টর ক্রিম, ইয়েস ডক্টর ক্রিম, এখন আপনার পরিকল্পনা কি? লন্ডন যাবো, ওখানে প্র্যাকটিস করব। আমেরিকার জীবন তাহলে শেষ? মৃদু হাসলেন ক্রিম, চোখে ঝিলিক খেলে গেল ছাই চাপা আগুন। বললেন, শেষ বলে তো কিছু হয় না। রিপোর্টার চলে গেল। প্রেম তার ট্রাঙ্ক খুললেন। ভিতরে জামা কাপড়ের পাশে একটা রুপোলি সিরিঞ্জ আর একটা বোতল, তার মধ্যে রংহীন একটা তরল। বোতলের গায়ে কোনো লেবেল নেই, তবু ওর মধ্যে কি আছে তা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না। স্ট্রিকনিন। পরের সপ্তাহেই ইংল্যান্ডগামী জাহাজ পলিনেশিয়ানে চেপে বসলেন ক্রিম। বড় ইচ্ছে ছিল আমেরিকা ছাড়ার আগে স্কারলেটের সঙ্গে সমস্ত হিসেব নিকেশ মিটিয়ে আসা, কিন্তু সেটা করলে আবার তাকে পুলিশের জালে আটকা পড়তে হবে, তা ভালো মতোই জানতেন ক্রিম। এমন তো নয় তিনি আর কোনোদিন আমেরিকা ফিরবেন না, ফিরবেন, অবশ্যই ফিরবেন। ততদিন যদি স্কারলেট বেঁচে থাকে তখন দেখা যাবে। আটলান্টিকের জল কেটে জাহাজ এগিয়ে চলল ইংল্যান্ডের দিকে। জাহাজের ডেকে এসে দাঁড়ালেন ক্রিম। বাতাসে তার কোট উঠছে, পিছনে ছোট হয়ে আসছে আমেরিকা। কেবিনে রাখা তার ট্রাঙ্কের ভিতরে বিশুদ্ধ বিষ ঝলমল করছে, আর দূরে সাগরের ঢেউগুলো যেন অজস্র কণ্ঠে বলে উঠছে, খুনি, খুনি। ক্রিম হাসলেন, আপন মনে বিড়বিড় করে বললেন, না, আমি চিকিৎসক, পাপের চিকিৎসা করতে এসেছি আমি। লন্ডনে পৌঁছে ল্যাম্বেথে চেম্বার খুললেন ক্রিম। শহরের এদিকটা বড্ড ঘিঞ্জি, নিচুতলার লোকের বাস। ক্রিম মনে মনে ভাবলেন এটাই উপযুক্ত জায়গা। চেম্বার খোলার পর তিনি উড়ো খবর ছড়িয়ে দিলেন আশেপাশে। খবরটি আর কিছুই নয়, ডক্টর ক্রিম অ্যাবর্শন করান। এটাই ছিল তার টোপ। এই টোপ ফেলে শিকার আসার অপেক্ষা শুরু করলেন ক্রিম। এর পরের ঘটনা প্রবাহ আপনারা শুনেছেন, কিভাবে 4-4টে খুন করলেন ক্রিম। এবার আমরা চলে যাব কাহিনীর পরবর্তী অংশে। ক্রিমকে গ্রেফতার করার পর একটা নতুন সমস্যার সম্মুখীন হতে হলো ব্লেককে। দুদিন পর ব্লেকের বাড়িতে এলেন লন্ডন শহরের অন্যতম প্রভাবশালী এক ব্যক্তি, যার নাম কখনো প্রকাশ করেননি ব্লেক। তবে তিনি যে ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কেউ ছিলেন তা আন্দাজ করা যায়। কোনো রকম রাগঢাক না রেখে সরাসরি তিনি বললেন, ডক্টর ক্রিমকে খুব বেশি দিনের শাস্তি দেওয়া যাবে না। লন্ডনে 4-4টে খুন করেছেন ডক্টর ক্রিম, তাকে শাস্তি না দিলে আইনের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে স্যার। আপনি কেন বুঝতে পারছেন না? ক্রিম যদি কোনোভাবে আমার নাম বলে দেয় তাহলে আরো বড় সমস্যার সৃষ্টি হবে। আমি সুজানকে ক্রিমের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু ও যে মেয়েটাকে মেরে ফেলবে আমি বুঝতে পারিনি। আমি জানি স্যার, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি ক্রিমকে বেশি কথা বলার সুযোগ আমরা দেব না। আপনি বুঝতে পারছেন না অফিসার। আমার উপর বিশ্বাস রাখুন স্যার, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না, কিন্তু ক্রিমকে ছেড়ে দেওয়ার অনুরোধ আপনি করবেন না প্লিজ। বেশ, দেখুন, আমি সুজানকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। ও যদি ভদ্র ঘরের কোনো মেয়ে হতো হয়তো ওকে আমি বিয়েও করতাম, কিন্তু দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। ওর অবস্থা দেখে হাসি পেল ব্লেকের। মনের ভাব লুকিয়ে ব্লেক বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন। ক্রিমকে যখন জেরা করা হয় সেখানে উপস্থিত ছিলেন ডক্টর বন্ড। অনেক যুক্তি প্রতিযুক্তি সাজিয়ে তিনি তৈরি করলেন ক্রিমের সাইকোলজিক্যাল প্রোফাইল। এবার সেই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের আমি শোনাব।
গ্রেপ্তার হওয়ার পর ক্রিমকে প্রথম যেদিন দেখেছিলেন, বন্ডের মনে হয়েছিল তিনি যেন ডক্টর, অভিনেতা আর শিকারীর এক অদ্ভুত মিশ্রণ। লম্বা, ফর্সা, চশমার ভিতর দিয়ে তীক্ষ্ণ চোখ দুটি যেন যখন তখন কারো ভেতর ঢুকে পড়তে পারে। কথা বলার ধরন ধীর, কিন্তু ঠোঁটে এক ধরনের আত্মবিশ্বাসী হাসি। জেরা চলাকালীন ডক্টর বন্ডকে ক্রিম বললেন, আমি শুধু রোগীদের সাহায্য করতাম ডক্টর, তারা যা চেয়েছিল আমি তাই দিয়েছি। বন্ড তার নোটবুকে লিখলেন, সে মিথ্যা বলছিল না, কিন্তু সত্যও বলছিল না। তার ভাষা যেন বিষের মতোই অস্পষ্ট। জিজ্ঞাসাবাদের সময় ক্রিমের হাত কখনো স্থির থাকত না, আঙুলগুলো নড়ত যেন অদৃশ্য কোনো যন্ত্রে ওষুধ মাপছে। গ্লাভস খুলে আবার পরতেন, বোতাম টেনে ঠিক করতেন, যেন নিজেকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণে রাখছেন তিনি। কিন্তু ওই চোখ দুটো ছিল দারুণ স্থির, চোখে যেন কোনো স্পন্দন নেই। বন্ডের মনে হয়েছিল তার সামনে বসে থাকা মানুষটি অপরাধে নয়, ক্ষমতায় মত্ত। ক্রিমকে নিয়ে ডক্টর বন্ডের সমস্ত পর্যবেক্ষণ তিনি ডায়েরিতে লিখে রাখতেন। ক্রিমের মানসিক অবস্থার ব্যাপারে ডক্টর বন্ড লিখেছিলেন, ক্রিমের বুদ্ধি অসাধারণ, স্মৃতি আশ্চর্য। এক একটি বিষের নাম, ডোজ, শরীরে প্রতিক্রিয়া সব তার মুখস্থ, কিন্তু হৃদয় নেই, দয়া নেই। সে রোগীর মৃত্যুকে পরীক্ষার মতো দেখে। মানুষের কষ্ট তার কাছে একটা রাসায়নিক প্রতিক্রিয়া মাত্র। ক্রিমের মোটিভ নিয়েও বেশ কিছু তত্ত্ব নিজের নোটবুকে লিখেছিলেন ডক্টর বন্ড। তার মতে ক্রিম যে হত্যাগুলি করতেন তার পেছনে প্রধান কারণ দুটো। এক, শাসন আর নিয়ন্ত্রণের লালসা। সে শুধু নারী নয়, জীবনের উপর কর্তৃত্ব চেয়েছিল। গর্ভবতী নারী বা দারিদ্র পীড়িত মেয়েরা ছিল তার পরীক্ষাগার। আর দুই, অহংকার। সে মনে করত বিজ্ঞানের জ্ঞানী ঈশ্বরের সমান ক্ষমতা। প্রতিটি মৃত্যু যেন ছিল তার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ। ক্রিম যেন হত্যার মধ্যেও চিকিৎসকের শীতল গর্ব নিয়ে চলতেন, যেন প্রতিটি মৃত্যু এক একটি সফল অস্ত্রোপচার। বন্ড তাকে যতই দেখছিলেন ততই বুঝতে পারছিলেন ক্রিমের মধ্যে কোনো অনুতাপ নেই। যখন আদালতে রায় পড়া হচ্ছিল, ক্রিমের মুখে তখনও মৃদু হাসি। রায় শোনার সময় সাধারণত অপরাধীদের কারো চোখে জল, আবার কারো মুখে ঘৃণা খেলা করে, কিন্তু ক্রিম, তিনি ছিলেন পাথরের মতো নিশ্চল, নীরব, কেবল ফিসফিস করে বলছিলেন, ইন্টারেস্টিং, দে ফাইনালি গট মি। বন্ডের মনে হয়েছিল ক্রিম ভয় পাননি, বরং তার কৌতূহল হচ্ছিল। তিনি যেমন রোগী নিজের দেহে ওষুধের প্রভাব দেখতে চান, তেমনি হয়তো নিজের শরীরের উপরেও মৃত্যুর প্রভাব বুঝতে চান। চিকিৎসক হিসেবে ক্রিমের পরিচয় ছিল তার সবচেয়ে বড় মুখোশ। বিষ, ওষুধ, রোগী সবই তার নাগালে। মেয়েদের তিনি ডাকতেন চিকিৎসার জন্য, তারপর তাদের বিশ্বাস ভাঙতেন এক ফোঁটা তরলের মাধ্যমে। তিনি করুণা শেখেননি, বরং করুণাকে ব্যবহার করেছেন অস্ত্র হিসেবে। বন্ডের মনে হয়েছিল একজন চিকিৎসক যে মৃত্যু বিক্রি করে সে শয়তানের চেয়েও বিপজ্জনক। প্রতিটি হত্যার পর জাত ক্রিমিনালের মতো ক্রিম আরও নির্ভুল হয়েছে। কানাডার অবৈধ গর্ভপাত থেকে শুরু করে শিকাগোর বিষ প্রয়োগ, তারপর লন্ডনের ধারাবাহিক খুন, প্রতিটি ধাপে সে নিজের আত্মাকে ঠেলে দিয়েছে আরো গভীর অন্ধকারে। মৃত্যু তার কাছে ছিল এক ধরনের শিল্প।
রিপোর্টের একদম শেষে ডক্টর বন্ড লিখেছিলেন, ডক্টর থমাস নীল ক্রিম, একজন চিকিৎসক যিনি মানুষের দেহ নয় তাদের ভাগ্যকে কেটে ফেলতেন। তার মস্তিষ্ক ছিল ছুরির মতো তীক্ষ্ণ আর হৃদয় ছিল পাথরের মতো শীতল। আকাশ ভেঙে কুয়াশা নেমেছে লন্ডন শহরে। নিউগেট কারাগারের দেওয়ালে গ্যাস লাইটের হলুদ আলো কাঁপছে। ঠান্ডা বাতাসে রক্ত মিশ্রিত লোহা আর পাথরের গন্ধ। লন্ডনের ভোর আজ অস্বাভাবিক নীরব। ডক্টর থমাস বন্ড আর ইন্সপেক্টর এডওয়ার্ড ব্লেক লোহার দরজা পেরিয়ে কারাগারের ভেতরে ঢুকলেন। বন্ডের হাতে একটা কালো চামড়ার ব্যাগ, ভেতরে নোটবুক ও কলম। আজ তার কাজ চিকিৎসা নয়, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ একজন মানুষের, যিনি মৃত্যুর মুখেও নিজের অহংকার হারাতে চান না। কারারক্ষী দরজা খুলে জানালো, ডক্টর, উনি প্রস্তুত। বন্ড আর ব্লেক ধীরে ধীরে এগিয়ে গেলেন। ছোট্ট একটা পাথরের ঘরে কাঠের টেবিলের পাশে বসে আছেন থমাস নীল ক্রিম। গলায় ধপধপে সাদা একটা কাপড়, কালো কোটের নিচে হালকা নীল ভেস্ট, চোখে আগের মতো সেই হালকা অবজ্ঞাপূর্ণ হাসি। ক্রিম বললেন, গুড মর্নিং ডক্টর বন্ড। এখনো সময় আছে, চাইলে আমার নাড়ি পরীক্ষা করে দেখতে পারেন। বন্ড স্থির গলায় বললেন, আমি তোমার হৃদয়ের নাড়ি পরীক্ষা করতে এসেছি ক্রিম। ক্রিম হেসে উঠলেন, ছোট্ট শীতল হাসি। বললেন, আমার হৃদয়, ওটা তো বহু বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে ডক্টর। বন্ড তার চোখের দিকে তাকালেন। সে চোখে ভয় নেই, কেবল কৌতূহল আছে। তুমি কি অনুতপ্ত? না, আমি কেবল জানতে চাই, গলায় দড়ি পড়লে স্নায়বিক প্রতিক্রিয়া কত সেকেন্ডে শুরু হয়? হ্যাঁ? বন্ডের বুকের ভেতর কেমন যেন ঠান্ডা বাতাস ঢুকে গেল। এখনো চিকিৎসকের মতো কথা বলছো? চিকিৎসা তো কখনো শেষ হয় না ডক্টর। আজ আমি নিজেই আমার শেষ পরীক্ষা দিচ্ছি। ঘড়িতে তখন সকাল 8টা বাজতে 5 মিনিট বাকি। বাইরে জমায়েত পুলিশ আর এক ঝাঁক কৌতূহলী সাংবাদিক। কারারক্ষীরা ক্রিমকে নিয়ে গেল ফাঁসির মঞ্চে। বন্ড দূর থেকে দাঁড়িয়ে দেখছেন, হাতে তার নোটবুক। ক্রিম মাথা উঁচু করে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি যেন মৃত্যুর নয়, নিজের লেকচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফাঁসির দড়ি গলায় পরানোর সময়ও তার ঠোঁটে এক টুকরো হাসি। এক কারারক্ষী তার কানে কানে বলল, শেষ কোনো কথা বলতে চান? ক্রিম একটু মাথা ঘুরিয়ে বন্ডের দিকে তাকালেন। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু স্পষ্ট। তিনি বললেন, হ্যাঁ, আমি নির্দোষ। আমি কেবল মানুষকে তার পাপের শাস্তি দিয়েছি। তারপর 1 সেকেন্ড থেমে নিচু গলায় যোগ করলেন, আই অ্যাম জ্যাক। তখনই ফাঁসির লিভার টানা হলো। অসম্পূর্ণ রয়ে গেল ক্রিমের শেষ কথা। এক ঝটকায় নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। বন্ড এগিয়ে গেলেন ডক্টর ক্রিমের মৃতদেহ পরীক্ষা করার জন্য। নাড়ি বন্ধ, চোখ স্থির, কিন্তু ঠোঁটে অর্ধেক হাসি জমে আছে। তিনি টুপি খুলে মাথা নিচু করলেন। ডায়েরিতে লিখলেন, মৃত্যুর মুহূর্তেও তার মুখে এক ধরনের পরিতৃপ্তি। মনে হয় সে
সে অবশেষে নিজের পরীক্ষার ফল পেয়েছে। বাইরে ভোরের কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। ঘণ্টা বাজছে নিউগেট জেলের। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন লন্ডন শহরের অন্যতম দুর্ধর্ষ সিরিয়াল কিলার ডক্টর থমাস নেইল ক্রিম। শুধু একটা প্রশ্নই ক্রিম অসমাপ্ত রেখে গেলেন। ক্রিমের বলা শেষ কথাটা, আই অ্যাম জ্যাক। কি বলতে চেয়েছিলেন ক্রিম? তিনি জ্যাক দ্য রিপার? ইতিহাস কিন্তু সে কথা বলে না। জ্যাক দ্য রিপার যখন লন্ডন শহরে ত্রাস সৃষ্টি করছে, ক্রিম তখনও লন্ডনে পৌঁছননি। অন্তত পুলিশের ইনভেস্টিগেশনে তেমন তথ্যই জানা যায়। তবু একটা কিন্তু কৌতূহলী মানুষের মনে এখনো জেগে ওঠে মাঝে মধ্যে। একটা রহস্য যা আজও লন্ডনের কুয়াশার গভীরে কোথাও লুকিয়ে আছে। আজকের কাহিনী এ পর্যন্তই। ডক্টর ক্রিম সত্যি সত্যি জ্যাক দ্য রিপার কিনা তা নিয়ে এখনো অনেক তর্ক বিতর্ক রয়েছে। জ্যাক দ্য রিপার যখন লন্ডনের অলিতে গলিতে একের পর এক মেয়েকে খুন করছে, ক্রিম তখন শিকাগোর এক জেলখানায় বন্দী। হয়তো ক্রিম অন্য কিছু বলতে চেয়েছিলেন, কিংবা হয়তো মানুষকে স্রেফ বোকা বানানোর জন্য মৃত্যুর আগে এই শেষ কথাটা বলেছিলেন। কি জানি। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।